রাত 3টে। কলমদানিতে কলম রেখে অরুণ চেয়ার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। বিখ্যাত লেখক অরুণ কুমার চৌধুরী। আজ একটা জরুরি রচনা শেষ করার কথা, কিন্তু লেখা শেষ হলো না। রাত যত বাড়ে তার লেখাও যেন তত ডালপালা বিস্তার করতে থাকে। কাজেই রাত 3টের পর অরুণ ক্ষান্ত হতে বাধ্য হল। বিশাল একখানা হাই তুলে পরনের গেঞ্জিটা খুলে রেখে ঘরের আলো নিভিয়ে পায়ে পায়ে বিছানার দিকে এগিয়ে গেল অরুণ। আর ঠিক তখনই শুনতে পেল শব্দটা, রিভলভারের আওয়াজ। এত রাত্রে কলকাতার রাস্তায় রিভলভার! মুহূর্তে ঘুম ছুটে গেল অরুণের। এক দৌড়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু বাইরে নিরেট অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। কলকাতা এখন সেই আগেকার আলোকময়ী নগরী নয়, এ হচ্ছে ব্ল্যাকআউটের অপরিচিত কলকাতা। রাত 9:30 বাজলেই এই শহর এখন অন্ধকার হয়ে যায়। কে যেন দৌড়ে আসছে না? মনে হলো পায়ের শব্দটা যেন অরুণের বাড়ির সামনে এসেই থেমে গেল। কে? আমি বরুণ। আলো ছিল না, শিগগিরই দরজা খোলো। এ কি, তুমি বাড়ির ভেতরে এলে কেমন করে? তোমার জলের ট্যাঙ্কের পাইপ পেয়ে। কিন্তু আর কিন্তু নয়, আমি যে এসেছি এইটাই তোমায় জানিয়ে গেলাম। ওই দেখো, তোমার দরজায় ধাক্কা পড়তে শুরু করেছে। জানি তোমার মনে অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু এখন কিছু বলার সময় নেই ভাই। পুলিশ এসে পড়েছে, নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে। ডিটেকটিভ প্রশান্তর চোখ বেড়ালের মতো, অন্ধকারেও দেখতে পায়। আর চলি। এসবের মানে কি? আর তুমি বা এখন চললে কোথায়? আমি নিজেও জানি না। একটা টর্চ জেলে বরুণ এক লাফে ঘরের বাইরে গিয়ে পড়ল। ওদিকে দরজায় এখনো ক্রমাগত ঘা পড়েই চলেছে। বাড়িতে কে আছেন? কে আছেন? দরজা খুলুন। অরুণ কিংকর্তব্য বিমূঢ়ের মতো মিনিট খানেক চুপ করে দাঁড়িয়ে রইল। দরজা খুলুন। কে আপনারা? পুলিশ। এখানে কি দরকার? আপনার বাড়িতে আসামি ঢুকেছে। অসম্ভব। আমার বাড়িতে কেন? ওসব কথা পরে হবে, আগে দরজাটা খুলুন। আর উপায় নেই, দরজা খুলতেই হলো অরুণকে। এত অন্ধকারেও অরুণ বুঝল রাস্তা পুলিশের লোকে ভরে গিয়েছে। আর দরজার সামনেই দাঁড়িয়ে আছে লম্বা চওড়া একটি লোক। সে দেখেই চিনল এই লোকটা বাংলার গোয়েন্দা পুলিশের প্রসিদ্ধ কর্মচারী প্রশান্ত মজুমদার। প্রথমেই সে জিজ্ঞাসা করল, আপনার নাম? অরুণ চৌধুরী। পেশা? সাহিত্য চর্চা। ও, আপনি সেই লেখক অরুণ চৌধুরী? বেশ বেশ। তা এতক্ষণ কি করছিলেন? দরজা খুলতে এত দেরি করলেন যে? রাতটা তো ঘুমোবার সময় বলেই জানি, আমিও তাই করছিলাম। কিন্তু আপনার এই নিদ্রা যে চিরনিদ্রায় পরিণত হতে পারে তা জানেন? মানে? দীনবন্ধু ডাকাত আপনার বাড়িতে ঢুকেছে। অসম্ভব। রাতে আমার বাড়ি সদর দরজা ভিতর থেকে বন্ধ থাকে। আপনার কি মনে হয় মশাই, দীনবন্ধু ভদ্রলোকের মতো সদর দরজা দিয়ে কড়া নেড়ে তারপর কারোর বাড়িতে ঢুকবে? সে ঢুকেছে জলের পাইপ বেয়ে। তাই নাকি? কিন্তু তাও আমি বলবো অফিসার, আমার নিদ্রা চিরনিদ্রায় পরিণত হবার ভয় নেই। আমি যতদূর জানি দীনবন্ধু ডাকাত হলেও খুন টুন করে না। আপনি তাহলে দীনবন্ধুকে আশ্রয় দিতে চান? একদমই না। তাহলে আপনার বাড়িটা আমরা একবার সার্চ করে দেখতে চাই। সে আপনারা দেখতেই পারেন, তবে মিথ্যে খোঁজা হবে। সে যদি আমার বাড়িতে ঢুকেও থাকে, এতক্ষণ নিশ্চয়ই সে ধরা পড়ার জন্য অপেক্ষা করছে না? অপেক্ষা করতে সে বাধ্য, তার পালাবার কোনো পথই নেই। আপনার বাড়ির দুদিকে রাস্তা আর দুদিকে খোলা জমি, চারদিকেই পুলিশের পাহারা রয়েছে। বেশ, তাহলে খুঁজে দেখুন। 1 তলা 2 তলা ও 3 তলার সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে সবশেষে পুলিশের লোকজন অরুণের শোবার ঘরে এলো। আচ্ছা, এই ঘরেই কি আপনি ঘুমোচ্ছিলেন অরুণবাবু? আগে হ্যাঁ। দেখুন, পুরো বাড়ি আমরা সার্চ করেছি, কিন্তু দীনবন্ধু কোথাও নেই। তার মানে নিশ্চয়ই বেটা এই ঘরেই কোথাও লুকিয়ে আছে। দুজন সার্জন ওপরে এসেছিল। প্রশান্তর কথা শুনে তারা কোমরের রিভলভার হাতে রাখল। অরুণবাবু, আপনাকে এত দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন? রাত 3:30-র সময় পুলিশের হাঙ্গামা কার ভালো লাগে বলুন তো মশাই? প্রশান্ত কিচ্ছু না বলে খাটের পাশে গিয়ে দাঁড়ালো। পুলিশের লোকেরা চারিদিক খোঁজাখুঁজি করতে লাগলো। তীক্ষ্ণ চোখে বিছানার দিকে চেয়ে প্রশান্ত বলল, আচ্ছা অরুণবাবু, আপনি কি সত্যি ঘুমোচ্ছিলেন? মানে?
মাফ করবেন, আপনাকে মিথ্যেবাদী বলতে চাই না, কিন্তু বিছানার চাদর আর বালিশ দেখে আমি বাজি রেখে বলতে পারি যে আজ রাত্রে অন্তত এই বিছানায় কেউ শোয়নি। কোথাও একটুকু ভাঁজ নেই, দেহের ভার পড়েছে এমন কোনো চিহ্ন পর্যন্ত নেই। আপনি ঠিকই বুঝেছেন। লিখতে লিখতে ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তবে বিছানায় নয়, ওই ইজি চেয়ারখানার উপরে। পুলিশের খোঁজাখুঁজি ব্যর্থ হলো। ঘরের মধ্যে কাউকেই পাওয়া গেল না। অরুণও হাঁপ ছেড়ে বাঁচল। দেখলেন তো প্রশান্তবাবু, আমার কথাই ঠিক হলো। দীনবন্ধু এখানে নেই। আপনারা অকারণে এত রাত্রে আমার শান্তিভঙ্গ করলেন। আশ্চর্য, এই দীনবন্ধু কি ভেলকি জানে নাকি? হাতের মুঠোয় এসেও কেমন কর্পূরের মতো উবে গেল বেটা। এইবারে আমাকে একটু ঘুমানোর সুযোগ দিলে সুখী হব। নিশ্চয়ই নিশ্চয়ই, অসময়ে আপনাকে অনেক কষ্ট দিলাম, ক্ষমা করবেন। কি করব বলুন, মানুষকে কষ্ট দেওয়াও আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। নমস্কার, আজ চলি। নমস্কার। পুলিশ চলে যেতেই অরুণ ধপাস করে একখানা চেয়ারের ওপর বসে পড়ল। আজ একখানা ফাঁড়া কাটল বটে। বরুণকে পাওয়া গেলে আইনি ঝামেলার শেষ থাকতো না। তবে হ্যাঁ, বরুণকে বাঁচানোর জন্য অরুণ নিজে ধরা দিতেও রাজি। কিন্তু আজ যে বরুণ সত্যি সত্যি বাঁচল সেটাই বড় কথা। বরুণ তার ছোটবেলার বন্ধু। এক গ্রামে তাদের জন্ম। একই সঙ্গে তারা ছেলেবেলায় খেলা করেছে, একই স্কুলে পড়েছে, যৌবনে একই বিশ্ববিদ্যালয়। বড়লোক বাড়ির ছেলে হলেও বরুণ চিরদিনই গরিবের দুঃখে কাতর। সে বেশিরভাগই মেলামেশা করত গরিবদের সঙ্গে, এবং বরাবরই তার মূল মন্ত্র ছিল দরিদ্র নারায়ণের সেবা। যেখানে অভাবের হাহাকার সেখানেই তার আবির্ভাব। যেখানে বন্যা, ঝড় বা ভূমিকম্পের দৈব দুর্বিপাক হয়েছে, বরুণ সেখানেই ছুটে গিয়েছে। গোপনে কত যে দান করেছে তা অরুণও জানে না। তা এই বরুণ হঠাৎ একদিন কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। বছরের পর বছর কেটে গেল, তবু তার সন্ধান নেই। অনেকেই বলতো বরুণ সন্ন্যাসী হয়েছে, কিন্তু অরুণ এ কথা বিশ্বাস করেনি। সে জানত বরুণ হচ্ছে জনতার সাধক। লোকালয়ের বাইরে গিয়ে সাধনা করা তার পক্ষে অসম্ভব, এবং যাবার সময় বরুণ নিজে অরুণকে চিঠিতে জানিয়ে গিয়েছিল, আমি অদৃশ্য হচ্ছি আরো ভালো করে দৃশ্যমান হওয়ার জন্য। দীর্ঘ 8 বছর অজ্ঞাতবাস করার পর বরুণ যখন আবার দৃশ্যমান হলো, তখন সে লোকের কাছে দস্যু দীনবন্ধু নামে বিখ্যাত। অরুণের খুবই কষ্ট হয়েছিল। তার বন্ধু অরুণ আজ ডাকাত দীনবন্ধু। কিন্তু বরুণ যখন তার উদ্দেশ্য বুঝিয়ে দিল, তখন মত পরিবর্তন না হলেও অরুণ মেনে নিয়েছিল। এই আজকেই যেমন বরুণকে রক্ষা করবার জন্য তাকে মিথ্যে বলতে হলো। এছাড়া আর উপায়ও ছিল না। অরুণ বসে বসে এইসব কথাই ভাবছে, এমন সময় ঘরে এসে ঢুকলো শ্রীধর। এই শ্রীধরও আগে ডাকাত ছিল, বার দুয়েক জেলও খেটেছে। প্রথমে বরুণের অধীনে চাকরি, এবং বরুণ অজ্ঞাতবাসে যাত্রা করার পর অরুণ তাকে নিজের কাছে ভৃত্য হিসেবে রেখে দেয়। তার বয়স 48, তবে চেহারা দুর্গা প্রতিমার অসুরের মতো। ইয়া গালপাট্টা, পাকানো চোখ, চওড়া বুকের পাটা, মিশমিশে কালো গায়ের রং। আপদগুলো সব বিদায় হয়েছে? হ্যাঁ, বর্দার স্যাঙাতরা বিদায় হয়েছে। শ্রীধর বরুণকে বর্দা এবং অরুণকে ছোটদা বলে ডাকে। সদর বন্ধ করেছো তো? আগে হ্যাঁ। আজকের কাণ্ডটা দেখলে তো? হ্যাঁ, একেরে গোড়া থেকে শেষ পর্যন্ত। তার মানে বরুণকেও দেখেছো? খালি কি দেখেছি, বর্দাকে একটা গড়গড়ার নলও বকশিস দিয়েছি। গড়গড়ার নল? হ্যাঁ গো, তোমার বাবা মারা যাওয়ার পর তার যে গড়গড়ার রবারের নলটা দালানে একটা হুকে টাঙানো ছিল, সেইটে বর্দাকে দিয়েছি। হঠাৎ তোমার এ খেয়াল হলো কেন? বরুণ তো তামাক খায় না। হ্যাঁ, খেয়াল কি আর আমার হয়েছে? হঠাৎ বর্দা এসে শুধলেন, তাড়াতাড়ি একটা গড়গড়ার নল দে তো শ্রীধর। আমিও চট করে বড় কর্তাবাবুর নলটা এনে দিলুম। তা সে নল নিয়ে বরুণ গেল কোথায়? সোজা ছাদের দিকে। ছাদে? কিন্তু ছাদে তো ছিল না, পুলিশ তো দেখে এলো। যাকে যাক, ও যে পালাতে পেরেছে এইটাই বড় কথা। কে বলে আমি পালিয়েছি? বরুণ!
তুমি এ বাড়িতেই ছিলে? হ্যাঁ, পালানোর আর সুযোগ পেলাম কোথায়? এ কি, তোমার সর্বাঙ্গ যে ভিজে সপ করছে। আমার নাম হলো গিয়ে বরুণ, আমি জলের দেবতা, তাই জলের তলায় বাস করছিলাম। জলের তলায়? ভীমের চোখে ধুলো দেওয়ার জন্য দুর্যোধন যেমন দৈপায়ন হ্রদে প্রবেশ করেছিলেন, প্রশান্তকে ফাঁকি দেওয়ার জন্য আমিও তেমনি ঢুকে পড়েছিলাম তোমার ছাদের জলের ট্যাঙ্কের ভেতরে। অসম্ভব, আমার সামনে প্রশান্ত ট্যাঙ্কের ডালা খুলে ভিতরে উঁকি মেরে দেখেছিল। খালি উঁকি মারেনি, জলের ভেতরে হাত ঢুকিয়ে নাড়াচাড়াও করেছিল। তাই নাকি? হ্যাঁ, আমি তখন ট্যাঙ্কের তলার সঙ্গে মিশে গিয়ে চিৎপাত হয়ে শুয়ে আছি। তোমার ওই ট্যাঙ্কটা যা বড়, তার তল পাওয়া ডুবুরি ছাড়া কারো পক্ষে সম্ভব নয়, পুলিশের পক্ষে তো নয়ই। কিন্তু প্রশান্ত তো ওখানে 5-6 মিনিট ধরে দাঁড়িয়েছিল, তুমি শ্বাস নিচ্ছিলে কেমন করে? গড়গড়ার রবারের নলের সাহায্যে। ব্যাপারটা কঠিন হলেও অসম্ভব নয়। ও, কিন্তু প্রশান্ত যদি লাঠি দিয়ে সিস্টার্নের তলাটা পরীক্ষা করত, তাহলে আমি ধরা পড়ে যেতাম। কিন্তু সে যখন তা করেনি এবং আমিও যখন ধরা পড়িনি, তখন ও নিয়ে আলোচনা করে লাভ নেই। এই যে বাবা শ্রীধর, তুমি জাগ্রত হও দেখি। অত বড় হাঁ করে আমার দিকে তাকিয়ে থেকো না, কারণ তুমি চেষ্টা করলেও আমাকে গিলে ফেলতে পারবে না। মুখখানা বন্ধ করে দৌড়ে গিয়ে আমার জন্য তোয়ালে আর শুকনো জামা কাপড় এনে দাও। বর্দা গো, দুটো পায়ের ধুলো দাও। তোমার মতো সর্দার পেলে আবার আমি ডাকাতি করতে রাজি আছি। কি খেলটাই না দেখালে। থামো থামো থামো, আমার কোনো শিষ্যর দরকার নেই। দূরাও দেখি এখান থেকে, যাও। শ্রীধর বেরিয়ে গেল। বরুণ পকেট থেকে একে একে বার করল গোটা কয়েক হীরের আংটি, এক ছড়া মুক্তোর মালা, এক ছড়া রত্নহার এবং আরও খান কয়েক জড়োয়ার গয়না। অরুণ বিস্ফারিত চোখে অলঙ্কারগুলোর দিকে তাকিয়ে রয়েছে দেখে সে বলল, এগুলোর কত দাম হবে জানো? না, আর জানতেও চাই না। অন্তত 1.5 লাখ টাকা। এগুলো হচ্ছে বংশীবদন সাহার সম্পত্তি। এবারের যুদ্ধে বংশীবদন কোটিপতি হওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে দুর্ভিক্ষের হাহাকার, শহরে গ্রামের পথে অনাহারে হাজার হাজার মানুষ মারা পড়ছে। খেতে দিতে পারছে না বলে মা সন্তানকে বিলিয়ে দিচ্ছে, বাপ পুত্রকে হত্যা করছে। কিন্তু বংশীবদনের মতো লোকের গুপ্ত ভাণ্ডারে গিয়ে দেখো, চাল, ডাল, আটা, ময়দা সমস্ত কিছু মজুত করা রয়েছে। এইসব মাল 8-10 গুণ কি আরও বেশি দামে বিক্রি করে পাষণ্ড বংশীবদনের দল ধনকুবের হতে চায়। তাই আমি এদের শাস্তি দেওয়ার ভার নিয়েছি। তা শাস্তি দেবার তুমি কে? আমি হলাম ঈশ্বরের লাঠি। যারা দরিদ্রের রক্ত শোষণ করে তাদের পিঠ ভাঙব বলে আমি তৈরি হয়েছি। রাজার আইনের জাল এখন ছেঁড়া। ধরা পড়লেও এই বংশীবদনের দল নানা ফাঁক দিয়ে সুকৌশলে বেরিয়ে আসতে পারে। তাই আমি এদের বিরুদ্ধে দাঁড়াতে চাই। আইনের জালের ফাঁক দিয়ে এক একজন বেরিয়ে আসবে, আর আমিও একে একে চালাবো তাদের ওপর লাঠি। আইনের ত্রুটি শোধরাবার জন্য তুমিও তো আইনকে অমান্যই করছো বরুণ। জানি। আরও অনেকে যদি তোমার মতো করে ভাবে, তাহলে পুরো আইন ব্যবস্থাটাই তো অচল হয়ে পড়বে। চোর ডাকাত না হয়েও চোর ডাকাতের অভিশপ্ত জীবনযাপন করার সাধ্য আর সাহস আরও কারো হবে বলছো? তুমিও তো অন্যের জিনিস লুট করো, তুমি তো চোর ডাকাতের মতোই। তোমার মুখেও এ কথা শুনে বড় দুঃখ পেলাম ভাই। আচ্ছা তুমি বলো, আমি কি নিজের স্বার্থের জন্য চুরি ডাকাতি করি? তুমি জানো না, বংশীবদনের গয়নাগুলো বেচে যদি 1.5 লাখ টাকা পাই, তাহলে তার সমস্তটাই লাভ করবে তারা, যাদের জীবনে আশা, দেহে বস্ত্র, পেটে খাবার নেই। আমি যে দরিদ্র নারায়ণের প্রতিনিধি ভাই। শুধু একটা কথা মনে রেখো, দেশের জন্য মানুষ নয় ভাই, মানুষের জন্য দেশ। দেশের চেয়ে মানুষ অনেক বড়। আমি হচ্ছি সেই মানুষের সেবক। দরজা খুলুন, দরজা খুলুন, শিগগির দরজা খুলুন। ওই আবার প্রশান্ত এসেছেন। আমিও আবার অদৃশ্য হই ভাই, তুমি অনায়াসে দরজা খুলে দিতে পারো। এই বলে বরুণ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। কি ব্যাপার কি মশাই, শেষ রাতে বারবার এভাবে বিরক্ত করছেন কেন? আপনাদের কি এটা আইনি অধিকারের মধ্যে পড়ে নাকি? একদমই না, কিন্তু আপনিও তো এখনো ঘুমোননি দেখছি। আর উপর থেকে আপনাদের সব কথাবার্তার আওয়াজও তো নিচে দাঁড়িয়ে শুনতে পাচ্ছিলাম। তা কার সঙ্গে এত কথা বলছিলেন অরুণবাবু? শ্রীধরের সঙ্গে। সেটিকে
আমার চাকর। চাকরের সঙ্গে এত কথা? আপনাদের উপদ্রবের কথাই হচ্ছিল। হ্যাঁ, আমরা যে উপদ্রব করছি সেটা স্বীকার না করলে পাপ হবে, কিন্তু আমাদের আরেকটিবার উপদ্রব করার অনুমতি দেবেন কি? মানে কি বলতে চাইছেন? আসলে একটু সন্দেহ থেকে গিয়েছে কিনা সেইটা একটু দূর করতে চাই। আপনি কি মনে করছেন দীনবন্ধু এখনো আমার বাড়িতেই লুকিয়ে আছে? সন্দেহ তো সেই রকমই হচ্ছে অরুণবাবু। বাড়ির চারপাশে পুলিশের বেড়াজাল ভেদ করে একটা টিকটিকেরও পালাবার কোনো উপায় নেই। বেশ, আসুন, কিন্তু এই শেষবার। এর পরেও যদি আপনারা অত্যাচার করতে চান তাহলে সার্চ ওয়ারেন্ট আনতে হবে। বেশ, রাজি। প্রশান্তর সঙ্গে লোকাল থানার ইন্সপেক্টর, দুজন সার্জন এবং আরও কয়েকজন পুলিশের লোক অরুণের বাড়িতে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। অরুণও তাদের অনুসরণ করল। প্রশান্ত আর কোনো দিকে চাইল না, সোজা উঠে গিয়ে দাঁড়ালো ছাদে। তারপর এগিয়ে গেল জলের সিস্টার্নের দিকে। অরুণের বুক ধুকপুক করতে লাগলো। সর্বনাশ! বরুণ ঠিক আন্দাজ করেছে, প্রশান্ত আবার এসেছে তার ভুল সংশোধন করতে। ইন্সপেক্টরের কাছ থেকে তার লাঠিটা নিয়ে সিস্টার্নের ডালা খুলে লাঠি গাছা জলের ভেতরে ঢুকিয়ে দিয়ে চারিদিকে নাড়াচাড়া করতে লাগলো। অরুণের মাথা ঘুরে গেল। সে দেওয়ালে ঠেস দিয়ে নিজেকে সামলে নিল কোনো মতে। আর বুঝি কোনো উপায় নেই। প্রশান্ত লাঠি গাছা আবার জল থেকে বের করে আনলো। তার মুখ দেখে বোঝা গেল পরীক্ষার ফল সন্তোষজনক নয়, তবুও সে দম্বার পাত্র নয়। টর্চ নিয়ে সিস্টার্নের ফাঁকের ভেতরে মাথা গলিয়ে ভেতরটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। ইন্সপেক্টর বললেন, ব্যাপার কি? সিস্টার্নের ভেতর থেকে গড়গড়ার রাবারের নলটা টেনে বের করলো প্রশান্ত। ও আবার কি? তামাক খাবার নল সিস্টার্নের জল নিকাশের পাইপের সাথে লাগানো ছিল। অরুণবাবু, এটা এমন অদ্ভুত জায়গায় এলো কি করে? তা তো জানি না। এসব তামাকের নলটল নিয়ে ভাববার সময় নেই প্রশান্তবাবু। ওদিকে আসামে যে সরে পড়েছে। এখন হয়তো সরে পড়েছে, কিন্তু এই রবারের নলটাই প্রমাণ করছে আমরা প্রথমবার যখন এখানে এসেছিলাম দীনবন্ধু তখন এখানে জলে ডুব দিয়ে খুব সম্ভবত শুয়েছিল। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। শুয়ে থাকা অবস্থায় এই রবারের নলটা ছিল তার মুখে। সে নিঃশ্বাস ছাড়ছিল মুখ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি। আর খালি আমি কেন, আমরা সকলেই হচ্ছি গাধার মতোই নির্বোধ। তাই তখন লাঠি দিয়ে সিস্টার্নের তলা অবধি পরীক্ষা করে দেখেনি। এখন চোর পালিয়েছে, তাই আমাদের বুদ্ধিও বেড়েছে। আসামি নিশ্চয়ই এখন ওই বাড়ির ভেতরে আছে। আমরা আবার খুঁজে দেখব। খুঁজে চান খুঁজে দেখুন, কিন্তু কোনো লাভ হবে না। দীনবন্ধু মহা চালাক। হাতের কাছে পেয়েও তাকে ছুঁতে পারলাম না। এতক্ষণ সময় পেয়েও সে কি আর ধরা দেবার জন্য এখানে বসে আছে নাকি? তবু আবার একবার খোঁজাখুঁজি শুরু হলো। দোতলায় নেমে শ্রীধরকে ডেকে প্রশান্ত হঠাৎ জিজ্ঞাসা করলো, তোমারই নাম শ্রীধর? আগে তা তোমাদের বাবু শোবার ঘরে বসে একটু আগে কার সঙ্গে কথা বলছিলেন? আগে আমার সঙ্গে। আমি যদি বলি তোমাদের বাবু অন্য একটি ভদ্রলোকের সাথে কথা বলছিলেন? না বাবু। প্রশান্তবাবু, আপনি কি আমাকেও সন্দেহ করছেন? ক্ষমা করবেন, পুলিশের লোক তো সকলকেই সন্দেহ করা রীতিমতো বদ অভ্যাসের মধ্যেই দাঁড়িয়ে গেছে, প্রায় মুদ্রা দোষের মতোই আর কি। দোতলার পর একতলায় আবার খোঁজাখুঁজি আরম্ভ হলো, কিন্তু আসামি কোথাও নেই। ভোর হতেই অন্ধকারের গভীরতা কমে আসছিল ধীরে ধীরে। ইন্সপেক্টর প্রশান্তকে বললেন, সমস্ত ঘরই তো দেখা হলো, সব ফোক্কা। বাকি আছে শুধু ওই বাইরের ঘরটা। সদর দরজার বাইরেই পুলিশের পাহারা, আর তার পাশেই বাইরের ঘর। ওর সব দরজা জানলাই খোলা রয়েছে। ওর ভেতরটা এখান থেকে দাঁড়িয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। ওখানে দাঁড়িয়ে থাকা ছেলে দীনবন্ধু নয়। ইন্সপেক্টর তবুও দরজা দিয়ে মাথা গুলিয়ে ভেতরটা একবার দেখে নিয়ে বললেন, ভেতরে কাউচ সোফা ছাড়া আর কিছুই নেই। আসামি একেবারে পগার পার। আমাদের কাদাঘাটাই সার হলো। পুলিশের সবাই রাস্তায় গিয়ে দাঁড়ালো। দরজার চৌকাঠের উপর দাঁড়িয়ে অরুণ বলল, এবারে দরজাটা বন্ধ করি প্রশান্তবাবু, নাকি আরও একবার পায়ের ধুলো দিতে চান? না, আর বোধহয় দরজায় করা নাড়ব না। নাড়লেও দরজা আর খুলব না। উল্টে খবরের কাগজে আজকের সব কথা জাহির করে দেব। জানেন তো আমি সাংবাদিক।
আজকে যেরকম ল্যাজে গোবরে হলাম সেটাই কি আমাদের যথেষ্ট শাস্তি নয় অরুণবাবু? একই তো কাগজওয়ালারা দীনবন্ধুর ব্যাপার নিয়ে আমাদের দুয়ো দিচ্ছে, তার উপর আজকের কেলেঙ্কারিটাও ছাপার হরফে বেরোলে আমাদের মুখ দেখাবার যে জো থাকবে না। অতখানি উপকার না করলেই খুশি হব। যাই হোক, চলি, নমস্কার। উপরের ঘরে ঢুকে অরুণ অত্যন্ত করুণভাবে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু শ্রীধর অমন মস্ত বড় শরীর নিয়েও ঘরময় নেচে বেড়াতে লাগলো, ঠিক যেন ছোট্ট টুনটুনি পাখি। তোমার অত ফুর্তি আমার ভালো লাগছে না শ্রীধর। আমার কিন্তু বেশ লাগছে ছোটদা। তাই নাকি? তা প্রথমবার তো গড়গড়ার নল কাজে এলো, দ্বিতীয়বার সে কি চেয়ে নিয়ে গিয়েছে? গড়গড়ার কলকে? তোমাদের দীনবন্ধু ডাকাতি করবে আর তার ঠেলা সামলাবো আমি? তুমি আর কি ঠেলা সামলালে ছোটদা? নাকানি চোবানি খেয়ে মরল তো পুলিশ। আচ্ছা শ্রীধর, এইবারে বরুণ কেমন করে পালালো বলো তো? টক অফ দ্য ডেভিল অ্যান্ড হি উইল অ্যাপিয়ার। শয়তানের নাম করলেই শয়তান হাজির হয়, জানো তো? ধর্মর করে বিছানায় উঠে বসলো অরুণ, যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না। শ্রীধর আরেক চোট লাফিয়ে উঠে বলল, ধন্যি বর্দা, ধন্যি। তুমি কি উবে যাওয়ার মন্ত্র শিখেছ? মোটেই না, আমি ওই বাইরের ঘরের কাউচে বসে মুক্তিলাভের স্বপ্ন দেখছিলাম। বাইরের ঘরে? দরজা জানলা খুলে পাহারাওয়ালাদের কাছ থেকে হাত কয়েক তফাতে বসে? ঠিক তাই। অসম্ভব। উঠোন থেকে আমরা সবাই দেখেছি, বাইরের ঘরে কেউ ছিল না। উঠোন থেকে তোমরা উঁচু কাউচের কেবল ওই পেছন দিকটাই দেখতে পাচ্ছিলে, আমি ছিলাম কাউচের কোলে গুটিসুটি মেরে। এত দুঃসাহস তোমার হলো? কেন হবে না? আমি মানুষের মনের রহস্য জানি যে। মনের রহস্য? একদম। শোনো, ভেবে দেখলাম প্রশান্ত আবার যখন ফিরে আসছে তখন ওই গড়গড়ার নল আর ব্যবহার করা নিরাপদ হবে না, অথচ আমাকে লুকোতে হবে। কিন্তু কোথায় লুকোই? বাড়ির গোপনীয় স্থানগুলোর দিকেই পুলিশের চোখ পড়বে, সেটাই স্বাভাবিক। কিন্তু দরজা জানালা খোলা বাইরের ঘরের মতো প্রকাশ্য জায়গা নিশ্চয়ই কারোর মনে সন্দেহ জাগাবে না। বিশেষত ওই বাইরের ঘরটা একটু আগেই যখন ভালো করে খুঁজে দেখাও হয়েছে, কাউচখানা দরজা জানালার দিকে পেছন ফেরানো ছিল বলে আমারও সুবিধে হলো। তাই গিয়ে তার ভেতরেই আশ্রয় নিলাম। এবং এখন তো দেখতেই পাচ্ছ, ভুল আমি করিনি। খোলা ঘর দেখে পুলিশ অবহেলা করে চলে গেল। সাবাস বর্দা, সাবাস। আগে যদি এমন সর্দার পেতাম তাহলে কি আমাকে দুবার জেল খেটে মরতে হতো? আমি জানতাম আমাকে ধরার জন্য পুলিশ আজ ফাঁদ পেতেছিল, কিন্তু তার ভেতর থেকেই আমি বংশীবদনের ট্যাঁক হালকা করে বেরিয়ে এসেছি। ভাই, পুলিশকে আরও শিক্ষা দেওয়া দরকার। তুমি দেখে নিও, এবার আমিও ফাঁদ পাতব পুলিশের জন্য। আর এই যে শ্রীধর, তুমি হাঁ করে থাকার অভ্যেসটা ছাড়ো বাবা। যাও যাও, গিয়ে তোয়ালে আর জামা কাপড় নিয়ে এসো, ভিজে একেবারে চুপচুপে হয়ে গেছি। বংশীবদন সাহার বাড়ির চুরির কথা গোপন রইল না, সমস্ত খবরের কাগজেই বেরিয়ে গেল। সাথে আরও প্রকাশ পেল ওখানে যে চুরি হবে পুলিশ আগেই সে খবর পেয়েছিল এবং চোর ধরার জন্যে যথাসময়েই উপস্থিত হয়েছিল। তবুও তাদের চোখে ধুলো দিয়ে দীনবন্ধু বামাল নিয়ে উধাও হয়ে গিয়েছে। উপরওয়ালাদের কাছে ধমক খেয়ে প্রশান্ত আরও দমে গেল। প্রথম শ্রেণীর গোয়েন্দা বলে তার নাম ডাক ছিল যথেষ্ট। দীনবন্ধুর পাল্লায় পড়ে এইবারে তার সব সুনাম বুঝি উবে যায়। পরদিন প্রশান্ত অরুণকে ফোন করল। অরুণবাবু, এটা কি আপনার উচিত হলো? কোন উচিত অনুচিতের কথা বলছেন? ও বুঝেছি, কাগজে সেদিনকার ব্যাপার নিয়ে যা বেরিয়েছে। বিশ্বাস করুন, ও চিঠি আমি পাঠাইনি। খানিক্ষণ ভেবে চিনতে প্রশান্ত আন্দাজ করল এই নিশ্চয়ই দীনবন্ধুর কীর্তি। সে তৎক্ষণাৎ গাড়ি ছুটিয়ে রওনা হলো খবরের কাগজের অফিসের দিকে। সেখানে গিয়ে সম্পাদককে প্রশ্ন করতেই তিনি বললেন, চিঠিখানা তো ডাকে আসেনি স্যার, একজন লোক এসে দিয়ে গিয়েছিল। তার চেহারা কীরকম ছিল? আমি তাকে দেখিনি। আপনি সহকারী সম্পাদক সত্যবাবুর কাছে যান। সত্যবাবু পত্রবাহকের চেহারার যা বর্ণনা দিলেন তার সার হচ্ছে খানিকটা এই রকম: না বেটে, না ঢ্যাঙা, না রোগা, না মোটা, না কালো, না ফর্সা। বয়স? না বুড়ো না ছোকরা। আরে মশাই, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন নাকি?
বাপরে, পুলিশ আর বাঘ কি ঠাট্টার পাত্র স্যার? নাম ধাম না থাকলে তো আপনারা চিঠি ছাপেন না, তা সেই পত্র প্রেরক তার নাম ধাম দেয়নি? হ্যাঁ, দিয়েছে বই কি। আসল নাম হচ্ছে প্রশান্ত, এই না না, অশান্ত মজুমদার। ঠিকানা? ঠিকানা সত্যবাবু যা বললেন তা হচ্ছে প্রশান্তরই বাড়ির ঠিকানা। পত্র প্রেরকরা ভুল ঠিকানা দিয়ে যায় কিনা সে খোঁজ রাখা আপনারা দরকার মনে করেন না বুঝি? হ্যাঁ, তাহলে তো প্রত্যেক কাগজের মালিককে একটা বিরাট গোয়েন্দা বাহিনী পুষতে হয় স্যার, সে কি আর সম্ভব? প্রশান্ত আর বাক্য ব্যয় না করে অফিস থেকে বেরিয়ে গেল। যেতে যেতে প্রতিজ্ঞা করল যে এই বেয়াড়া সহ সম্পাদকটিকে যদি কোনোদিন হাতের মুঠোর মধ্যে পায় সেদিন বুঝিয়ে দেবে প্রশান্ত মজুমদার আসলে কি জিনিস। চারিদিকেই দীনবন্ধুর নাম, তার চাপে প্রশান্তের যশের প্রদীপ ক্রমেই ম্লান হয়ে আসছে। সেই সাথে প্রতিটি খবরের কাগজে দীনবন্ধুর উদারতা এবং পরদুঃখ কাতরতার নতুন নতুন কাহিনীগুলোর প্রমাণ দিন দিন যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দীনবন্ধুর পেছনে ছুটে ছুটে প্রশান্ত হাঁপিয়ে উঠল। সে যেন ছায়াকে অনুসরণ করছে, দেখতে পাচ্ছে কিন্তু ধরতে পারছে না। তার দৃঢ় ধারণা হলো পুলিশকে গোপনে খবর জোগানো যাদের পেশা, তাদের দলে দীনবন্ধুর একাধিক গুপ্তচর আছে। সেদিন বাড়িতে ফিরতেই প্রশান্তর স্ত্রী নবতারা বলল, এক ভদ্রলোক তোমার পথ চেয়ে বৈঠকখানায় অনেকক্ষণ ধরে বসে আছেন, তোমার ফিরতে এত দেরি হলো কেন? সাত করে কি আর দেরি করেছি? ছুটতে হয়েছিল সেই বজবজে। সে কি গো, এত জায়গা থাকতে বজবজে? ওই একখানা উড়ো চিঠিতে খবর পেয়েছিলাম দিনু ডাকাত নাকি সেখানে মস্ত বড় এক ভোজের আয়োজন করেছে। ও মা, সে কি কাণ্ড! কালে কালে আর কি কি দেখতে হবে বাবা, কে জানে। ডাকাত আবার ভোজ দেয় নাকি? এ হচ্ছে আধুনিক ডাকাত গিন্নি, আধুনিক ডাকাত। কাগজওয়ালারা এর নাম দিয়েছে 20 শতাব্দীর রবিনহুড। কেউ কেউ তাকে 20 শতাব্দীর 20 ডাকাত বলেও ডাকে। আদিক্ষেতা মরুকে, তারপর কি হলো তাই বলো। বজবজে এক গরিব বিধবা মেয়ের বিয়ে হচ্ছিল না, দিনু ডাকাতের টাকার জোরে আজ তার মেয়ের বিয়ে হয়ে গেল। দিনুর তো তাহলে খুব দয়ার শরীর গো। আহা, তার ভালো হোক, মঙ্গল হোক। গিন্নি, শেষে তুমিও কি ওই কাগজওয়ালাদের দলেই গেলে? না, মানে গরিবের মেয়ের বিয়ে হয়েছে শুনে, তা সেখানে তার দেখা পেলে? না, বজবজে যাওয়াই শুধু সার হলো। সেখানে দিনুর টাকায় বিধবার মেয়ের বিয়েও হচ্ছে, ভোজও হচ্ছে, কিন্তু দিনু হাজির নেই। আহা, তবে তো তোমার ভারী কষ্ট হয়েছে, কিন্তু কি আর করবে বলো, যে পুজোয় যে মন্ত্র। এখন বৈঠকখানায় গিয়ে ভদ্রলোকটির সঙ্গে একবার দেখা করে এসো, অনেকক্ষণ বসে রয়েছেন। কিন্তু আমি তো বাড়ি ঢোকার সময় বৈঠকখানায় কাউকে দেখতে পেলাম না। তাহলে বোধহয় তিনি বসে বসে চলে গিয়েছেন। আর কিচ্ছু না বলে নবতারা রান্নাঘরে চলে গেল। ওপরের ঘরে ঢুকে প্রশান্ত জামা কাপড় বদল করছে। হঠাৎ তার নজরে পড়ল ঘরের একদিকে বড় টেবিলটার দেরাজগুলো খোলা, আর টেবিলের উপরেও কাগজপত্র ছড়ানো রয়েছে। তার উপরে পেপার ওয়েটের নিচে চাপা দেওয়া একখানা বড় আকারের নীল খাম। ছুটে গিয়ে প্রশান্ত খামখানা তুলে নিয়ে ছিঁড়ে ভেতরের চিঠিখানা বের করে পড়তে লাগলো। শ্রীযুক্ত প্রশান্ত মজুমদার করকমলেশু, বন্ধুবর, এসে ফিরে গেল। আপনার সঙ্গে দেখা হলো না বলে আমি খুবই দুঃখিত। যদিও আপনার চাঁদপানা মুখটি দেখবার আশা আমারও ছিল না। আপনার স্ত্রী নবতারা ঠাকুরানী হচ্ছেন প্রথম শ্রেণীর গৃহিণী। রান্নাঘরে বসে এমন এক মনে তিনি হাতা খুন্তির সদ্ব্যবহার করছিলেন যে আমি কখন পা টিপে টিপে ছায়ার মতো ওপরে উঠে এসেছি সেটা দেখবার অবকাশও হয়নি তাঁর। ঝি গিয়েছে আপনার পুত্রকন্যাদের নিয়ে বেড়াতে, আর চাকর গিয়েছে বাজারে। কাজেই আমাকে বাধা দেওয়ার কেউ ছিল না। আমার কতগুলো দরকারি কাগজপত্র আপনি হস্তগত করেছেন, কিন্তু সেগুলো আমার কাছে থাকাই নিরাপদ, তাই সেগুলোই নিয়ে যেতে আমি এসেছি। আপনার বিশেষ অসুবিধে হবে বলে আমিও বিশেষ দুঃখিত। তবে সঙ্গে একটা সুখবর দিই, আপনি চুনিচাঁদ মানিকচাঁদের নাম নিশ্চয়ই শুনেছেন।
তারা দুই ভাই কলকাতার সবচেয়ে বড় না হোক সর্বপ্রধান বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে গণ্য হন। বাংলার পথে পথে এখন নগ্ন বা নগ্নপ্রায় নরনারীর জনতা, কিন্তু অতিরিক্ত লোভে তারা অগ্নিমূল্যে কাপড় বিক্রি করছেন। তাই ইতিমধ্যে চুনিচাঁদ বহু লক্ষ টাকা জমিয়েও ফেলেছেন। টাকার ভার তারা আর সইতে পারছেন না, সেজন্য এই ভারের খানিকটা আমি কমিয়ে দিতে চাই। তাই স্থির করেছি আগামী অমাবস্যার রাতে আমি চুনিচাঁদ মানিকচাঁদের বাড়িতে যাব, অনাহুত অতিথির মতো। আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল, তা সে রাত্রে দেখা হলেও হতে পারে, কিন্তু সাবধান, আপনার ভালোর জন্যই বলছি। এই শুভ খবরটা যেন ওই দুই ভাই চুনিচাঁদ মানিকচাঁদের কানে আবার তুলে দেবেন না, তাহলেই তারা মূল্যবান জিনিসপত্রগুলো অন্যত্র সরিয়ে ফেলবে। যদিও কোনো না কোনো রহস্যজনক উপায়ে যথাসময়ে আমি তা জানতে পেরে যাব, এবং বলাই বাহুল্য সেক্ষেত্রে ঘটনাস্থলে আমার উপস্থিতির দরকার হবে না, এবং আমাকে গ্রেপ্তার করবার সুযোগ থেকেও আপনি বঞ্চিত হবেন। ইতি আপনার অনুগত দীনবন্ধু পুনশ্চ। ও, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, শ্রীমতী নবতারা ঠাকুরানীর রান্নার হাত বোধ হয় খুবই মিঠে, কারণ রান্নাঘর থেকে যে সুগন্ধ এসে আমার নাসারন্ধ্রে প্রবেশ করেছে তা যেমন মোহনীয় তেমনই লোভনীয়। আজ ঘ্রাণে অর্ধভোজন হলো, একদিন রসনায় পূর্ণ ভোজন করার দুর্দমনীয় স্বাদ হচ্ছে। চুনিচাঁদ মানিকচাঁদের বাড়িতে যদি আপনার প্রচণ্ড আলিঙ্গন পাশ থেকে অব্যাহতি পাই, তাহলে একদিন স্বেচ্ছায় এখানে এসে নবতারা ঠাকুরানীর স্বহস্তে পরিবেশিত অমৃত গলাধ্যকরণ করে ধন্য হয়ে যাব। আমি নিজেই নিজেকে নিমন্ত্রণ করে নিয়েছি, আপনাকে আর কষ্ট দিলাম না। দিনু আসবে এইখানে, ইঁদুর আসবে বেড়ালের কাছে নিমন্ত্রণের খাবার খেতে। একবার এসেই দেখুক না হালটা কি করি আমি। কিছুক্ষণ পর শান্ত হয়ে প্রশান্ত একখানা টুলের উপর বসে পড়ে ভাবতে লাগলো। চুনিচাঁদ মানিকচাঁদ মস্ত বড় ব্যবসায়ী, আস্ত টাকার কুমির, সঙ্গে প্রভাব প্রতিপত্তিও যথেষ্ট। দিনু ওদের ভাণ্ডারে হানা দেবে, বড় সাহেবকে সব কথা খুলে বলবো? না 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 না, অসম্ভব অসম্ভব। তাহলে দীনবন্ধুর চিঠিখানা ও সাহেবের কাছে দাখিল করে জানিয়ে দেওয়া হবে যে সে কেমন করে আমাকে বাদর নাচ নাচাচ্ছে। কেসটা অন্য কাউকে দিয়ে দিতে পারে, অতএব ব্যাপারটা চেপে যাওয়াই ভালো। চুনিচাঁদ মানিকচাঁদও বরং অন্ধকারেই থাকুক, তাদের খবর দিলেও সব একেবারে ভেস্তে যাবে। খুব সম্ভবত তাদের বাড়িতেও দিনু জ্বর আছে, কাজী ভয় পেয়ে দু ভাই যদি ওই টাকা কড়ি গয়নাগাটি সরিয়ে ফেলে, সে খবরও দিনুর কানে পৌঁছতে দেরি হবে না। তাকে তখন আর নাগালের মধ্যে পাওয়া যাবে না। তুমি বড় বার বেড়েছ দিনু, এইবারে তোমার দর্প যদি চূর্ণ করতে না পারি তবে আমার নাম হনুমান। বুদ্ধু হচ্ছে মস্ত একদল চোর ও গুন্ডার সর্দার। জোড়া বাগানের একটা প্রকাণ্ড বস্তির মধ্যে তার প্রধান আড্ডা। বাইরের লোক জানে সে গরু মোষের গাড়ির গাড়োয়ানদের সর্দারি করে। তার খাটালে ৫০-৬০টা গরু মোষ থাকে, গাড়ি আর গাড়োয়ানও থাকে অনেক। তার এই আইনসঙ্গত পেশার জন্যে বুদ্ধুর উপর দৃষ্টি দিয়েও পুলিশ বিশেষ সুবিধা করে উঠতে পারেনি। তার আসল লাভ হয় চোর, গাঁটকাটা ও গুন্ডা পুষে। তা এইসব চোর পকেটমার গুন্ডারা কলকাতার রাস্তায় রাস্তায় দিনে যা হস্তগত করে সমস্ত এনে দেয় বুদ্ধুর হাতে। তাদের সকলেরই জন্য এক একটা নির্দিষ্ট অংশ থাকে, বাকি বা প্রধান অংশ জমা হয় বুদ্ধুর নিজের ভাণ্ডারে। চোর পকেটমার গুন্ডাদের মধ্যে যারা মাঝে মাঝে ধরা পড়ে জেলে যায়, তারা খালাস না পাওয়া পর্যন্ত তাদের পরিবারের ভার নেয় বুদ্ধু স্বয়ং। ফলে তার দলের লোকেরা নির্ভয় চুরি রাহাজানি করে এবং ভারী ভারী পকেট হালকা করে বেড়ায়। জেলকে তারা ভয় করে না। কলকাতার দিকে দিকে এমন আরো অনেক সর্দার আছে। অনেকের এমনই হোমরা চোমরা চেহারা, বাইরে থেকে দেখলে কেউ কেটা বলে মনে হয়। পুলিশ তাদের স্বরূপ চিনেও আইনের পাকে জড়াতে পারে না সহজে। তাদের অনেকের বিশেষ বিশেষ চর আছে, তারা এসে নানান রকম খবর দিয়ে যায়।
কেউ এসে পুলিশের ভেতরের কথাও জানিয়ে যায়। আর একদল চোরের কাজ কোন বাড়িতে হানা দিলে দামি মাল বা টাকা কড়ি পাওয়া যাবে তার সঠিক খবর আনা। এদের সঙ্গে প্রায়ই গৃহস্থদের বাড়ির ভৃত্য বা অন্য কোনো লোকের যোগ থাকে। কোন পথে কোন ঘরে কখন গেলে নিরাপদে চুরি করা যাবে, এই চোরেরা সেই সব খবর সংগ্রহ করে আনে যথাসময়। সম্প্রতি একজন চোর বুদ্ধুর কাছে একটা লোভনীয় সংবাদ বয়ে এনেছে। চুনি চাঁদ মানিক চাঁদের লোহার সিন্দুকের গর্ভে নাকি 1 লক্ষ টাকার নোট, 50,000 টাকার মোহরের থলি আর 60,000 টাকার জড়োয়া গয়না আছে। বাড়ির 2 মালিকই ভীষণ কিপটে, বেশি চাকর বাকর দারোয়ান রাখে না, তেমন জাঁকজমকও নেই। এত টাকা অথচ একখানা মোটর পর্যন্ত রাখেনি। কিভাবে কোন ঘরে গেলে খুব সহজে লোহার সিন্দুকের কাছে যাওয়া যাবে সে উপায়ও কানে উঠল বুদ্ধুর। আর সে পরশুদিন চুনি চাঁদ বাড়ির সমস্ত ছেলে মেয়েদের নিয়ে দেওঘর যাবে। বাড়ি থাকবে খালি, মানিক চাঁদ একজন রাঁধুনি, 2 জন চাকর আর 1 জন দারোয়ান। চুনি চাঁদ দেওঘরে 1 দিন মাত্র থেকেই কলকাতায় ফিরে আসবে। কাজেই আসছে অমাবস্যার রাত্রেই প্রায় খালি বাড়ির ভেতরে ঢুকে কেল্লা ফতে করার বড়ই সুবিধে। বুদ্ধুর 2 চোখ লোভে চকচক করে উঠল। সে বলল, এই যে 1 নম্বরের শিকার রে বেটা, জয় মা কালী, বেটিকে জোড়া পাঠা বলি দেব। সর্দার তাহলে রাজি? খালি রাজি নই রে বেটা, এবারে দরের সাথে আমি ভিজাবো। আপনি নিজে যাবেন সর্দার? আরে হ্যাঁ, ছিঁচকে চোট্টা পাঠিয়ে কি এত ভারী কাম হয়? এ দাও ফসকালে আফসোস করে মরতে হবে যে। অমাবস্যার ঘুটঘুটে আঁধার রাত, চারদিক নিস্তব্ধ, থমথমে। অদূরে গির্জার ঘড়ি ঢং ঢং শব্দে সময়ের জানান দিল। একটা গলির ভেতর থেকে মুখ বাড়িয়ে চারিদিকে চোখ বুলিয়ে প্রশান্ত বলল, 2 বাজলো। কি মনে হচ্ছে ইন্সপেক্টর? দিনু ডাকাত একেবারে সময়ের মূল্য বোঝে না। রাত কাবার হতে চললো, এরপর আর কাজ ছেড়ে লম্বা দেবার সময় পাবে? চুপ! কি ব্যাপার? কুকুরগুলো হঠাৎ চেঁচাচ্ছে কেন? কিছু দেখতে পেল নাকি? মোটরের শব্দ। গাড়িখানা ভয়ঙ্কর গতিতে কাছে এসেই ছুটে গেল অন্যদিকে এবং সেই সঙ্গে সঙ্গে শোনা গেল একটা উচ্চ কণ্ঠস্বর। বন্ধু প্রশান্ত, হাজির আছো তো? আমি কিন্তু হাজির। উফ, একটা সাহস দেখলে অবাক হয়ে যাই। পুলিশ কেউ কেয়ার করে না। প্রশান্ত কান পেতে শুনল, দীনবন্ধুর মোটর থেমে গেল। তার মানে মোটরটা কাছেই দাঁড়িয়েছে। আরো মিনিট কয়েক কাটল। চারিদিকে আবার সমাধি ক্ষেত্রের মতো নীরবতা। দলবল নিয়ে বেরিয়ে পড়বো নাকি? না, এখনো সেই সময় হয়নি। স্যার, আপনি মনে হয় আজও হালে পানি পাবেন না। দিনু বেটা অন্ধকারে কাজ ছেড়ে এতক্ষণে সরে পড়েছে। চলুন বেরিয়ে পড়ি আর কি। না, গির্জার ঘড়ি জানান দিল রাত্রি 2:30 বাজে। ঠিক তখনই কোথা থেকে যেন তীব্র স্বরে বেজে উঠল পুলিশের বাঁশি। ছিলা ছেঁড়া ধনুকের মতো প্রশান্ত টান টান করে সোজা হয়ে বসল। পরক্ষণেই লম্বা এক লাফ মেরে গলির বাইরে এসে চিৎকার করে উঠল সে, সবাই চুনিচাঁদ আর মানিকচাঁদের বাড়ির ভেতরে চলো। সঙ্গে সঙ্গে অনেকগুলো টর্চের আলো জ্বলে উঠে সমস্ত অন্ধকার যেন গিলে ফেলল। একসময় একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার স্যার, চোরেরা ওই দিক দিয়ে বাড়িতে ঢুকেছে। মানে দিনু কি দল বেঁধে এসেছে নাকি? হ্যাঁ স্যার, 10-12 জন লোক। তাড়াতাড়ি চলুন। আজ এখানে একটা তুমুল লড়াই হবে দেখছি। হোক হোক লড়াই ইন্সপেক্টর, আমি মরবো তবু দিনুকে ছাড়বো না। পুলিশের কিছু লোক বাইরে রইল, বাকিরা বাড়ির ভেতরে গিয়ে ঢুকল। তারপরেই যেন শুরু হলো যুদ্ধ। পাড়ার বাড়িতে বাড়িতে আলো জ্বলে উঠল, জানলার পাল্লাগুলো খুলে গেল। ডাকাত পড়েছে ভেবে মেয়ে পুরুষদের চিৎকার, ভীত শিশুদের কান্না। তারপর এক সময় সমস্ত আওয়াজ, সমস্ত কোলাহলের তীব্রতা কমে গেল। প্রশান্ত দেখল 10 জন চোরের হাতে হাত করে পড়েছে।
তাদের মধ্যে একজন দাঁড়িয়ে আছে সকলের উপরে মাথা তুলে সগর্বে। সে হচ্ছে বুদ্ধু। প্রশান্তের মুখে ফুটে উঠল এক রাশ গভীর নিরাশা। এ দলে তো দীনবন্ধু নেই, তার মানে এবারও সে ফাঁকি দিল। আরে এই যে দেখছি আমাদের বুদ্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পুলিশকে বুদ্ধু ডার করে না। আমি তো জানতাম তুমি একটা মস্ত দলের সর্দার, কিন্তু এখন তো দেখছি তুমি সর্দারি ছেড়ে দিনু তাবেদারি করছো। হ্যাঁ ইন্সপেক্টর, মুখ সামলে। আমি করব তাবেদারি? তাছাড়া দিনুটাকে কার কথা বলছো? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, তাও আমার কাছে। দিনু ডাকাতকে তুমি চেনো না? ও হো 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 হো, সেই ডাকু দিনু, তার খবর আমরা রাখি না। রাখো না? আজ সে তোমাদের সঙ্গে এখানে আসেনি? কি বকওয়াস করছেন? আমরা কোনো দিনও ফেনুর তোয়াক্কা করি না। আমরা এসেছি নিজেদের ধান্দায়, নসিব মন্দ তাই ধরা পড়ে গেলাম। ইন্সপেক্টর অবাক হয়ে প্রশান্তর মুখের দিকে চাইলেন। এদিকে প্রশান্তর কিন্তু বিশ্বাস হলো না যে বুদ্ধু দিনুর দলের লোক নয়। ঠিক একই দিনে একই সময় একই বাড়িতে বুদ্ধু আর দিনুর আবির্ভাব, অথচ দুজনের মধ্যে কোনো সম্পর্কই নেই। এও কি সম্ভব? প্রশান্ত এগিয়ে এলো বুদ্ধুকে জেরা করতে, আর ঠিক সেই সময় বাড়ির অন্যদিকে একটা প্রচন্ড চিৎকার শোনা গেল। সব লিয়ে গেল, সব লিয়ে গেল, মেরা সব লিয়ে গেল, হায় 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 হায়, সব লিয়ে গেল, সব লিয়ে গেল, সব লিয়ে গেল, সর্বশান্ত করে দিল মেরে খো। ও কি? ও আবার কে চেঁচাচ্ছে? একজন চাকর কাছেই দাঁড়িয়েছিল। সে বলল, এ তো আমাদেরই ছোটবাবুর গলা। কি বললি? ছোটবাবুর গলা? কোথায় তোদের ছোটবাবুর ঘর? শিগগির আমাকে সেখানে নিয়ে চল। আসুন আসুন হুজুর, এই পথে। জোনা কয়েক পাহারাওয়ালার জিম্মায় আসামিদের রেখে বাকি সকলে প্রশান্তর পেছনে ছুটল। মস্ত বাড়ি, এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়ে দীর্ঘ সিঁড়ি ভেঙে একেবারে তেতলায় উঠতে অনেকটাই সময় লাগলো। তারপর সকলে একটা মাঝারি আকারের ঘরে ঢুকে দেখল মেঝের উপর খাটের পায়ার সঙ্গে বাঁধা রয়েছে এক মধ্যবয়সী পুরুষ। পুলিশ দেখেই সে চিৎকার করে উঠল, দয়া করে দৌড়ে যান, এখনো হয়তো তাকে ধরতে পারবেন। আরে যান যান। কাকে? আরে আরে চোর চোর, আর কার কথা বলবো? ধরো। এ ঘরে চোর এসেছিল? হ্যাঁ, আমার সর্বস্ব নিয়ে পালিয়েছে। আমার মুখ পর্যন্ত বেঁধে রেখে গিয়েছিল। কোনো রকমে মুখের বাঁধন খুলেছি, তাই চেঁচাতে পারলাম। আরে এক্ষুনি যান মশাই, তাকে ধরুন। সব নিয়ে গেল রে, সব নিয়ে গেল। কজন চোর এসেছিল? একজন, হাতে তার রিভলভার ছিল। সে কতক্ষণ গিয়েছে? 6-7 মিনিট আগে। তাহলে তাকে ধরার চেষ্টা বৃথা। চোর যে কে তা খুব ভালো করেই বুঝতে পারছি। সে মোটর চড়েই পালিয়েছে। এখন বলুন, আপনার কি কি চুরি গিয়েছে? হায় হায় হায়, সব কুছ সব কুছ। এই লোহার সিন্ধুকে আমার 3 লাখ টাকার সম্পত্তি ছিল, সব সব গেছে সব। হায় হায়। প্রশান্ত বুঝল এখন মানিক চাঁদকে আর কোনো প্রশ্ন করা বেকার। টাকার শোকে সে পাগল হয়ে গিয়েছে। ধীর পায়ে এগিয়ে প্রশান্ত লোহার সিন্ধুকের সামনে গিয়ে দাঁড়ালো। সিন্ধুকের দরজা খোলা। ভেতরে এক বান্ডিল কোম্পানির কাগজ ছাড়া আর কোনো মূল্যবান জিনিস খুঁজে পাওয়া গেল না। সব লুট করে আমাকে খুন করবে বলে রিভলভার তুলে দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে বলে, মশাইয়ে লাগছে বলে আমি দুঃখিত। তারপর হাসতে হাসতে চিঠি লিখে। হায় 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 হায়। কি বলেন? সে চিঠি লিখেছে? কোথায় সে চিঠি? ওই তো বিছানার উপরে দেখুন না, সোনা বাঁধানো ফাউন্টেন পেন দিয়ে চিঠি লিখে রেখে গেছে। দাদা এলে কি বলবো, হায় ভগবান, সব কুছ গেল রে। খাটের কাছে গিয়ে প্রশান্ত দেখল বিছানার উপর পড়ে আছে মস্ত একখানা নীল খাম। প্রশান্তর বুকটা ধুকপুক করে উঠল। খাম দেখেই সে বুঝল এ কার চিঠি। গর্ধব রাজ শ্রীমান প্রশান্ত মজুমদার সমীপে এসু। তোমাকে আগে বন্ধুবর বলে ডেকে নিজেই নিজেকে অপমান করেছি।
তোমার মতো নির্বোধ চূড়ামণি আমার বন্ধু হওয়ার যোগ্য নয়। তোমার মাথায় একমাত্র যে পদার্থটি আছে তার নাম হলো গোবর। একে গাধা, তাই গোবর ভরা মাথা। হয়তো তুমি গাধাও নও, গরুও নও, তাদের চেয়েও নিম্ন শ্রেণীর জীব, যার নাম অভিধানে নেই, মূর্খ। যখন আমি তোমাকে স্পষ্টাক্ষরে জানালাম যে আমি এখানে নির্দিষ্ট তারিখে আবির্ভূত হব, তখনই তোমার বোঝা উচিত ছিল পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য আমি এক নতুন রকমের ফাঁদ পাততে চলেছি। চোর কখনো পুলিশকে জানিয়ে চুরি করতে আসে? সুতরাং বলাই বাহুল্য, আজ আমি চুরি করেছি তোমাদেরই সাহায্যে। বুদ্ধু যাতে আজ এখানে নির্দিষ্ট সময়ে চুরি করতে আসে সে ব্যবস্থা আমিই করেছিলাম। আমি চর সেজে গিয়ে তাকে লোভ দেখিয়েছিলাম। জানতাম বুদ্ধুর দল যখন এখানে আসবে তখন আধার রাতে তাদের আমারই দল ভেবে সমস্ত শক্তি দিয়ে তোমরা আক্রমণ করবে, আর সেই ফাঁকে আমিও ধীরে সুস্থে কার্যোদ্ধার করে ফেলব। একদিন তুমি আমাকে বিপদে ফেলেছিলে। আমি তামাক খাই না, তবু গড়গড়ার নল মুখে দিয়ে আমাকে জলের তলায় শুয়ে থাকতে হয়েছিল তোমারই জন্য। আজ তার প্রতিশোধ নিলাম। তবে তোমার ওপর আমি একটা উপকার করে গেলাম। দেখো, আমি সমাজের শত্রু নই, আমি হচ্ছি অত্যাচারীর শত্রু। কিন্তু আজ আমার কৃপায় তোমরা বুদ্ধু নামের যে জীবটিকে ধরতে পারলে সে হচ্ছে দেশ এবং দশের শত্রু। তাকে তোমরা এতদিন বহু চেষ্টা করেও ধরতে তো পারোনি। আজ আমি তাকে তোমাদের হাতে সমর্পণ করে গেলাম। ঢাকের বদলে নরুন পেলে বলে আমাকে ধন্যবাদটা অন্তত দিও। ইতি দীনবন্ধু। চিঠি পড়ে প্রশান্তর মুখ ভয়ানক গম্ভীর হয়ে উঠল। এত বড় অপমান যে সে কিভাবে হজম করবে ভেবে পেল না। কোনো মতে নিজের রাগকে সংবরণ করে সে এগিয়ে গেল মানিক চাঁদের দিকে। যে চোরটা এসেছিল তাকে দেখতে কেমন? দেখতে মাঝ বয়সী, মাথায় সাদা পাকা লম্বা চুল, চোখে নীল রঙের চশমা, আর গোঁপ আছে, আর ফ্রেঞ্চ কার দাড়ি ভি আছে, আর হ্যাঁ, গালে একটা বড় আঁচিল আছে। রং উজ্জ্বল শ্যামবর্ণ, লম্বায় বোধ হয় 6.5 ফুট হবে, বিশাল চওড়া বুক, আর তার হাত দুখানা যে লোহার মতন শক্ত সেটা আমি টের পেয়েছি যখন সে আমাকে ধরে দড়ি দিয়ে বাঁধছিল। প্রশান্ত মনে মনে এই বর্ণনা অনুযায়ী একখানা ছবি তৈরি করার চেষ্টা করল। সে নিজে কোনোদিন দীনবন্ধুর চেহারা দেখার সুযোগ পায়নি। আজ একটা মোক্ষম সুযোগ এসেছিল বটে, কিন্তু তার নিজের বড় একখানা বোকামিতে সে সুযোগ নষ্ট হলো। আপন মনে গজরাতে গজরাতে আর নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে প্রশান্ত তার লোকজন নিয়ে আর বুদ্ধু সহ চোরের দলকে বন্দি করে মানিক চাঁদের বাড়ি ছেড়ে বিদেয় হলো। 2 দিন পরেই শহরের প্রত্যেক খবরের কাগজে সব কথা প্রকাশিত হয়ে গেল। প্রশান্তর বাড়িতে দীনবন্ধুর আবির্ভাব থেকে শুরু করে চুনি চাঁদ মানিক চাঁদের বাড়ির চুরি পর্যন্ত সমস্ত ইতিহাস সবিস্তারে। দেশের লোক তো অবাক। চোরের এমন দুঃসাহস এবং চুরির এমন কৌশল নিয়ে পথে ঘাটে পাড়ায় পাড়ায় জোর আলোচনা চলতে লাগলো। যেখানে 4-5 জন লোক জমে সেখানেই দীনবন্ধুর নাম ও কীর্তি কাহিনী। একখানা কাগজ লিখল, আমরা চৌর্য বৃত্তির সমর্থন করিতেছি না। নিজের জন্যে হোক বা পরের জন্যে হোক, চুরি সর্বদাই নিন্দনীয়। কিন্তু দীনবন্ধু যে মস্ত প্রতিভার অধিকারী সে সত্য আর অস্বীকার করা চলে না। প্রতিভার প্রধান লক্ষণ নব নব উন্মেষশালিনী বুদ্ধি। প্রত্যেক ক্ষেত্রেই সে পুলিশকে ঠকাইবার জন্য যে সকল নতুন নতুন উপায় আবিষ্কার করিতেছে তাহা যেমন সহজ ও স্বাভাবিক তেমনই অভাবিত। চোর ডাকাত ধরিবার জন্য পুলিশ শিক্ষিত হইয়াছে পুরনো পদ্ধতিতে, কিন্তু দীনবন্ধুকে ধরিতে গেলে সে পদ্ধতি এখন অচল। বাঙালি গোয়েন্দারা যতদিন না এই সত্য উপলব্ধি করিতে পারিতেছে ততদিন দীনবন্ধু ধরা পড়িবে না। হিন্দুদের 64 কলা চুরিকেও আর্টের একটি অঙ্গ বলিয়া স্বীকার করিতেছে। সুতরাং দীনবন্ধুকেও আমরা একজন উঁচু দরের কলাবিদ বলিয়া গ্রহণ করিতে পারি।
এরপর প্রশান্তর কোথাও মুখ দেখাবার জোর রইল না। দিন কয়েক পরে পুলিশের ডেপুটি কমিশনার প্রশান্তকে ডেকে পাঠালেন। তোমার জন্যে পুলিশের কিরকম অখ্যাতি হচ্ছে বুঝতে পারছো মজুমদার? স্যার স্যার আমি চেষ্টা ত্রুটি করিনি, তবুও যদি সফল না হই সেটা আমার দুর্ভাগ্য। ভুল চেষ্টা সফল হয় না। আমি আমি ভুল করেছি স্যার। আলবাত চুনিচাঁদ মানিকচাঁদের বাড়িতে দিনু ডাকাত যে চুরি করতে যাবে আগে সে খবর পেয়েও তুমি আমাকে জানাওনি, এই হচ্ছে তোমার প্রথম ভুল। আর তোমার দ্বিতীয় ভুল, চুনিচাঁদ মানিকচাঁদের বাড়ির চারিদিকে তুমি পাহারা বসাওনি। কেন? বাড়ি ঘেরাও করলে দিনু ডাকাত তো পালাতে পারতো না। স্যার আমরা সবাই জানি যে দিনু একলাই চুরি করে, তাই আমরা বেশি লোক নিয়ে যাইনি। বুদ্ধর দলকে আমরা দিনুর দলই ভেবেছিলাম, অত বড় একটা দলের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ভাবছি দিনুর মামলার ভার অন্য কোনো অফিসারের হাতে দেওয়া উচিত হবে কিনা। স্যার স্যার আমি সেই অপমান সহ্য করতে পারবো না, আমাকে আত্মহত্যা করতে হবে। ও আবার কি কথা? আচ্ছা আচ্ছা, আপাতত মামলার ভার তোমার হাতে রইল। তা তুমি কি আজকের কাগজ দেখেছো? আগে আগে না স্যার। তা রোজ সকালে খবরের কাগজ পড়ো। দিনু লোকটা দেখছি নানা ব্যাপারে কাগজের সাহায্য নেয়। কাগজ পড়লে তার গতিবিধির অনেক খবর পাওয়া যায়। এ সত্য যে প্রশান্ত জানে না তা নয়, কিন্তু সংবাদপত্রে আজকাল রোজ যেভাবে তাকে নিয়ে হাসি ঠাট্টার কথা আর নানা রকম ব্যঙ্গচিত্র বেরোয়, সেই সব দেখলে প্রশান্তর মাথা বিগড়ে যায়। সারাদিন আর কাজকর্মে মন বসে না, তাই সে খবরের কাগজগুলোকে বয়কট করতে বাধ্য হয়েছে। কমিশনার সাহেব একখানা খবরের কাগজ বার করে তার একখানা জায়গা দেখিয়ে দিয়ে বললেন, নাও এটা পড়ে দেখো। প্রশান্ত দেখল একখানা বিজ্ঞাপন। দীনবন্ধুর বুদ্ধি ও শক্তি দেখিয়া প্রশান্ত মজুমদার চমৎকৃত হইয়াছেন। দীনবন্ধু তার শত্রু হইলেও উদার প্রশান্ত মজুমদার তাহাকে অভিনন্দন জানাইতে চান। তাই দীনবন্ধু ও তার বন্ধু বান্ধবকে প্রশান্ত মজুমদার নিজ গৃহে জলযোগে নিমন্ত্রণ করিয়াছেন। ফলাফল শীঘ্রই সর্বসাধারণকে জানানো হইবে। রাগে ফুঁসতে ফুঁসতে প্রশান্তর মুখখানা টকটকে লাল হয়ে উঠল। কমিশনার সাহেব বললেন, রাগ করা বৃথা প্রশান্ত, খবরটা ঠাট্টা বলেই ধরে নাও। না স্যার না, ঠাট্টা নয়, ঠাট্টা নয়। আমার বিশ্বাস এর পেছনে দিনুর কোনো কুমতলব আছে। আচ্ছা, এমনটা ভাবার কারণ? সে অকারণে কিছুই করে না। আমার মন বলছে আমার বিরুদ্ধে সে কোনো নতুন ষড়যন্ত্রের আয়োজন করেছে। তাতে তার লাভ? লোক সমাজে আমাকে হাসির খোরাক বানানো। আর তাছাড়া হ্যালো, ইয়েস, হ্যাঁ, ওকে। প্রশান্ত, 5 মিনিটের মধ্যে কলকাতা ছাড়ার জন্য প্রস্তুত হও। কোথায় যাব স্যার? যেতে হবে মোহনপুর। সেখানে যাবার শেষ ট্রেন কলকাতা ছাড়বে আর 20 মিনিট পরে। আমাদের এক চর এইমাত্র খবর দিল বলে দিনু ডাকাত আজ বিকেলে মোহনপুরের দুর্ভিক্ষ পীড়িত বাসিন্দাদের মধ্যে অন্ন, বস্ত্র আর অর্থ বিতরণ করবে। আমি কি একলাই যাব? একদমই না, যে কজন লোক দরকার মনে করো নিয়ে যাও। বেশি সময় নেই হাতে প্রশান্ত, যা ব্যবস্থা করার তাড়াতাড়ি করে রওনা দাও। হারিয়া। বিকেলে নবতারা রান্নাঘরে বসে কুটনো কুটছে। এমন সময় চাকর এসে বলল, মা ঠাকুরুন, একটা পাহাড়ওয়ালা এই চিঠিখানা আমাকে দিয়ে গেল। নবতারা দেখল চিঠিটা তার জন্যই, প্রশান্তর লেখা। চিঠি খুলে সে পড়তে লাগলো। নবতারা, কাজের ভিড়ে গতকাল তোমাকে একটা দরকারি কথা জানাতে পারিনি। আজকে আমার জনদাসেক বন্ধুকে বাড়িতে খাবার নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু আমাকে হঠাৎই মোহনপুরে চলে যেতে হচ্ছে। বন্ধুদের সেই খবরটা জানিয়ে যাওয়ারও সময় পেলাম না। সন্ধ্যের সময় তারা নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবে। তুমি তাদের জন্য একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করো। যারা নিমন্ত্রিত হয়েছেন তাদের মধ্যে উপেনবাবু আছেন। তার নাম তুমি আমার মুখে হয়তো আগেও শুনেছ।
তিনি আমাদের দেশের লোক, বয়োজ্যেষ্ঠ মানুষ, তার সামনে তোমার লজ্জা করবার কোনো দরকার নেই। আমার অনুপস্থিতির কারণ তাকে বলো। আমার অবর্তমানে তিনিই যেন অতিথিদের ভার নেন। আমি রাত 8টার ট্রেনে কলকাতা ফিরব, সুতরাং বন্ধুদের সাথে দেখা হবে। ও আরেকটা কথা, দিনু ডাকাত শাসিয়েছে সে আমার বাড়িতে নিমন্ত্রণের খাবার খাবে। দিনু মহা ধূর্ত, এই ফাঁকে সে যেন বাড়িতে ঢুকে না পড়ে সেদিকটা খেয়াল রেখো। পাহারা দেওয়ার জন্য সন্ধে 2জন পাহারাওয়ালারও ব্যবস্থা করে গেলাম। ইতি প্রশান্ত। চিঠি পড়ে নবতারা ব্যস্ত স্বরে দাস দাসীদের ডাক দিল। ও বেয়ারি, শিগগির গোপালের মাকে ডাক। কর্তামশাইয়ের আজ নাকি তার বন্ধুদের ভোজ খাওয়ানোর শখ হয়েছে, অথচ তিনি নিজে হাজির থাকবেন নে। একা হাতে কতদিক সামলাবো ঠাকুর। ও গোপালের মা, তাড়াতাড়ি এসো, বেশি করে বাটনা বাটো, 2টো উনুনে আগুন ফেলো। বেয়ারি, তুই বাজারে ছোট, বেলা 4:30 বেজেছে, সন্ধে নামলো বলে। সবার আগে এসে হাজির হলেন উপেনবাবু। নবতারা আত্মপ্রকাশের আগে দরজার ফাঁকে উঁকি মেরে দেখে নিল লোকটিকে দেখে লজ্জা করা উচিত কিনা। বুড়ো মানুষ, বয়স বোধহয় 60 পার হয়েছে। এক মাথা পাকা চুল, গোঁফদাড়িও সাদা, চোখ মুখ শিশুর মতো সরল, হাসি খুশিতে ভরা। খুশি মনে সামনে বেরিয়ে এসে নমস্কার করে নবতারা বলল, বড় মুশকিলে পড়েছি বাবা। কেন বৌমা? লোক নেমন্তন্ন করে উনি চলে গিয়েছেন বিদেশে। এই খানিক আগে খবর পেয়েছি। এখন আমি একা কেমন করে সব দিক সামলাই বলুন দেখি। প্রশান্ত ওই রকমই আলাভোলা মানুষ, তা সে কি আজ আর আসবে না নাকি? আসবেন রাত 8টার পরে। ততক্ষণ ওর বন্ধুদের দেখাশোনা করতে হবে আপনাকেই। দেখবো বই কি বৌমা, সব দেখব। প্রশান্ত তো আর আমার পর নয়। তা রান্নার ব্যবস্থা হয়েছে তো? ব্যবস্থা তো হয়েছে, কিন্তু রাঁধতে হবে আমাকেই। তোমাকে? কেন, বামুন আসেনি? উনি বামুন রাখতে চান না, বলেন যার তার হাতে খেতে ঘেন্না করে। তাই নাকি? তাহলে তো এত লোককে নেমন্তন্ন করা প্রশান্তর উচিত হয়নি। তাহলেই বলুন, কত বড় অন্যায়। নিত্যে নিত্যে হাতাখুন্তি নাড়তে নাড়তেই জীবনটা বয়ে গেল। তার উপর মাঝে মাঝে এইসব অত্যাচার, কত আর সয়। অত ভেবো না বৌমা, আমি যখন এসে পড়েছি সব ব্যবস্থা হয়ে যাবে। এখন বলো দেখি, রান্নার আয়োজন কি কি হয়েছে? বেশি কিছু করার নেই। লুচি, বেগুন ভাজা, আলুর দম, মাছের কালিয়া, মাংস আর একটা চাটনি হলেই চলবে তো? খুব চলবে মা, খুব চলবে। বাজার থেকে দই, রাবড়ি আর কিছু খাবারও আনিয়ে নেব। ব্যাস 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 ব্যাস, এ তো রাজভোগ। এখন শোনো বৌমা, ময়দা ঠাসা, লুচি বেলা আর মাংস রান্নার ভার আমি নিচ্ছি। 2 হাতে কাজ করলে কাজে এগোবে তাড়াতাড়ি। সে কি বাবা, আপনাকে আমি কষ্ট দিতে পারবো না। পাগলি মেয়ে, এই আবার কষ্ট কি? রাঁধতে আমি ভালোবাসি, তবে তুমি যদি আমাকে পর ভাবো তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। প্রশান্ত যে আমার ছোট ভাইয়ের সমান মা। উপেনবাবু তখনই ফতুয়ার 2 হাত গুটিয়ে রান্নাঘরে ঢুকে কাজে মেতে গেলেন বিপুল উৎসাহে। কাজ করতে করতে তার মুখ চলতে লাগলো অশ্রান্তভাবে। প্রশান্তর ছেলেবেলার গল্প, নিজের অবিবাহিত জীবনের গল্প এবং আরও নানান জাতীয় গল্প দিয়ে তিনি আসর এমন জমিয়ে তুললেন যে নবতারার মনে হলো এই মানুষটি তার কতদিনের আপনার লোক। 8টার আগেই বন্ধুরা সব একে একে এসে হাজির হলেন। নবতারা বাড়ির ভেতর থেকেই শুনতে পেল বৈঠকখানায় গিয়ে উপেনবাবু সকলকে বলছেন, প্রশান্ত একটু পরেই ফিরে আসবে, ততক্ষণ তোমরা নিজেরাই বরং গল্প গুজব করো, তাস দাবা পাশা খেলো, পান্তামাক খাও, আমরা বরং রান্নার ওদিকটা একটু দেখি। 2জন পাহারাওয়ালাও বৈঠকখানার দরজার কাছে বসেছিল। বাড়ির ভেতরে এসে উপেনবাবু বললেন, বাড়িতে লাল পাগড়ি কেন বৌমা? দিনু ডাকাতের ভয়ে সে নাকি জোর করে আমাদের বাড়িতে খেতে চায়। জোর করে খেতে চায় মানেটা কি? এটা কি তার বাবার বাড়ি নাকি? তার বাবার বাড়িতে সে কি করে জানি না বাবা, কিন্তু পরের বাড়িতে হানা দেওয়াই তার পেশা। গোটা বাংলাদেশটা একেবারে উচ্ছন্নে যেতে বসেছে। যেখানেই যাই সেখানেই শুনি শুধু দিনুর সুখ্যাতি। একটা চোরকে নিয়ে এত বাড়াবাড়ি ভালো লাগে না বাবা। তা বাবা, দিনু বোধহয় আসলে মন্দ লোক নয়। দাতা কর্ণের মতো তার প্রাণ।
তার দয়ায় এই অভাবের দিনে হাজার হাজার দুঃখীর অন্নবস্ত্রের দুঃখ দূর হচ্ছে। কার টাকা আর দান করে নাম কিনছে কে? পরের টাকায় পোদ্দারি। যাদের টাকা তারা আর দান করছে কই? যাই বলুন বাবা, দিনু ধরা পড়লে আমি কিন্তু খুশি হব না। উপেনবাবু উত্তর না দিয়ে বেলন চাকি নিয়ে লুচি বেলতে বসলেন। রাত 9:30 নাগাদ রান্নাবান্নার সমস্ত কাজ চুকে গেল। উপেনবাবু বললেন, কই বৌমা, প্রশান্ত তো এখনো এলো না। পুলিশের বউ হওয়ার কি সুখ, আপনি সচক্ষেই দেখুন। ওর কি আক্কেল বলে কিছু আছে? হাড় একেবারে কালি হয়ে গেল। খাবার দাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এই বেলা বরং সকলকে খাইয়ে দিই, কি বলো? সেই ভালো, ওর জন্য বসে থাকলে রাত কাবার হয়ে যেতে পারে। আপনি যান বাবা। খাওয়া দাওয়ার পাঠ শেষ হলো 10:30টায়। বন্ধুরা প্রশান্তর জন্য আরও ঘণ্টাখানেক অপেক্ষা করে একে একে বিদায় নিল। প্রশান্ত ফিরে এলো রাত 12:30টায়। তার জামা কাপড় ধুলোয় ধূসরিত, মুখে চোখে ক্লান্তির ছাপ। নবতারা তার জন্য তখনও জেগে বসেছিল। স্বামীকে দেখেই বলে উঠল, আমার মতন দাসী পেয়েছিলে বলে এ জন্মে বেঁচে গেলে। তোমার পায়ে গড় করি প্রভু। সারাদিন গাধার খাটুনির পর ঘরে ফিরে এই অভাবিত অভ্যর্থনায় ভড়কে গেল প্রশান্ত। কিছুই বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। হ্যাঁ গা, তোমার কবে বুদ্ধি হবে? নিজের সংসারের জ্বালায় নিজেই জ্বলে পড়ে মরি, তার উপরে আবার উটকো আপদ। কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। সব জেনে শুনে আবার ন্যাকা সাজা হচ্ছে। ভাগ্যিস উপেনবাবু ছিলেন, তিনিই তো। কি বলছো? কে উপেনবাবু? উপেনবাবু গো, উপেনবাবু, তোমার দেশের লোক উপেনবাবু। আরে উপেন বলে কোনো লোক আমাদের দেশে জন্মায়নি। ব্যঙ্গ ভরে একখানা কাগজ বের করে নবতারা বলল, এইবারে বলো, এই চিঠিখানাও তুমি লেখনি? নবতারার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে পড়তে প্রশান্তর চোখ বিস্ফারিত হয়ে গেল। পড়া শেষ হতেই মাথায় হাত দিয়ে সে ধপ করে চেয়ারের উপর বসে পড়ল। এক গ্লাস জল দাও গিন্নি। প্রশান্তর অবস্থা দেখে নবতারা ভাবল স্বামী বোধহয় হঠাৎ অসুস্থ বোধ করছে। সে তাড়াতাড়ি জল এনে দিল। তাহলে তারা এসেছিল? শুধু এসেছে, পেট ভরে খেয়ে গিয়েছে। বাবা, তোমার এক একটি বন্ধুর পেট এক একটি ধামার মতো, তা কানায় কানায় ভর্তি করা 4টিখানি কথা। থামো থামো, তোমার মুখে যত শুনছি তত আমার বুক ধরপড় করছে। আপাতত আর কিছুই শোনার আমার ইচ্ছে নেই। তোমার কি হলো বলো তো? যা হয়েছে তার বলবার নয়। তবু শোনো, এই চিঠি আমি লিখিনি, এখানা জাল। জাল? তাহলে যারা এসেছিল তারা হচ্ছে গিয়ে দিনু ডাকাত আর তার সাঙ্গপাঙ্গ। নবতারা চিৎকার করে উঠে প্রশান্তের পায়ের কাছে বসে পড়ল। এই সময় হঠাৎ প্রশান্তের চোখ গেল টেবিলের দিকে। সেখানে পড়ে আছে আবারও একখানা নীল রঙের বড় খাম। কাঁপা কাঁপা হাতে খাম খুলে চিঠি বার করে প্রশান্ত পড়ল। শ্রীমান প্রশান্ত মজুমদার সমীপে এসো। ভায়া, নবতারা ঠাকুরানীর করকমল থেকে যে পত্রখানি তুমি পেয়েছ, ওখানে আমার বিশ্রী হস্তে জন্মগ্রহণ করেনি। ভাষা আমার, কিন্তু হস্তাক্ষরের জন্য বাহাদুরি দাবি করতে পারে আমার এক জালিয়াত বন্ধু। মোহনপুরে অন্নবস্ত্র অর্থ বিতরিত হয়েছে আমার নামে, ওই চুনিচাঁদ মানিকচাঁদের অনিচ্ছাকৃত দানের ফলে আর কি। কিন্তু ওখানে আমি যে উপস্থিত থাকব, পুলিশের কাছে এই মিথ্যে খবর পাঠানোর বিশেষ প্রয়োজন ছিল। কারণ আমি তো ভালো করেই জানতাম মোহনপুর থেকে কলকাতায় ফেরার ট্রেন আছে একখানি মাত্র। তুমি যে রাত 12টার আগে কলকাতায় ফিরতে পারবে না, এ বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। নইলে তোমার বাড়িতে না নিমন্ত্রণে স্বয়মাহূত অতিথি হওয়ার সৌভাগ্য কি লাভ করতে পারতাম? দেখো ভায়া, নবতারা ঠাকুরানী হচ্ছেন স্ত্রী রত্ন। দিনু ডাকাত সম্বন্ধে তাঁর কি উচ্চ ধারণা!
তাঁর শ্রীহস্তের আলুর দম এবং কালিয়া অতি সুমধুর। আমার রন্ধিত মাংসের কোরমার অবশিষ্ট ভাগও তোমার জন্য রেখে গেলুম। যদি ভালো লাগে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে আমাকে জানিও, আর একদিন স্বহস্তে তোমাকে রেঁধে খাইয়ে আসব। ধন্যবাদ আনতে উপেনবাবু ওরফে দীনবন্ধু। বরস 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 বরস। শ্রীধর, মুচিটাকে ডাকো তো। শ্রীধর গিয়ে মুচিকে ডেকে আনলো। অরুণ জিজ্ঞাসা করলো, এই জুতো জোড়ার তলায় হাফসোল বসিয়ে দিতে কত নিবি? 1 টাকা বাবু। 1 টাকা? বলিস কি রে? চামড়ার দাম ভারী চড়িয়েছে বাবু। 12 আনায় হয়তো করে দিয়ে যা। মুচি নারাজ হয়ে বাড়ি থেকে একবার বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো। বলল, এখনো বউনি হয়নি, দেন জুতোখানা করে দিচ্ছি। বৈঠকখানার দরজার সামনে সে জুতো নিয়ে কাজে বসে গেল। এমন সময় আগমন হলো প্রশান্তর। অরুণ বেশ অবাক হয়েই বলল, কি ব্যাপার, আবার দিনু ডাকাত আমার বাড়িতে এসেছে নাকি প্রশান্তবাবু? আজ এসেছি আপনার খোঁজে। আমি কি কোনো অপরাধ করেছি? তা এখনো জানি না, কারণ আপনার অপরাধের সরাসরি প্রমাণ আমার হাতে নেই। কথাটা একটু বেসুরো হয়ে গেল না? মশাই, আমরা হচ্ছে গিয়ে পুলিশ, সুর বেসুরের হেরফের আমরা বুঝি না। বেশ, তাহলে বেসুরেই কথা বলুন। বরুণ বলে কাউকে আপনি চেনেন? বরুণ? হ্যাঁ, বরুণ। চেনেন এই নামের কাউকে? চিনি। তার সাথে আপনার কবে থেকে আলাপ? ছেলেবেলা থেকে। একই গ্রামে আপনাদের জন্ম? হ্যাঁ। একসঙ্গে পড়াশোনা করেছেন? হ্যাঁ। তাহলে তো বলতে হয় বরুণ আপনার পরম বন্ধু। তা বলতেই পারেন। তারপর? তারপর বরুণ বহুদিন হলো নিরুদ্দেশ। এই কথাটা তো ঠিক হলো না অরুণবাবু। মানে আপনি জানেন বরুণ এখন নিরুদ্দেশ নয়। তাহলে? সে আবার ফিরে এসেছে, এবং সেই বরুণেরই নতুন নাম দীনবন্ধু। এত খবর যখন রাখেন তাহলে অযথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? দেখছিলাম আপনি সত্যি অস্বীকার করেন কিনা। কিসের ভয় অস্বীকার করব? পুলিশের ভয়। পুলিশকে ভয় করবে অপরাধীরা, আমি অপরাধী নই। কিন্তু দিনু ডাকাত আপনার বন্ধু। দিনু চুরি করলে পুলিশ কি আমাকে গ্রেপ্তার করতে পারে? পারে। আগে না, পারে না। আমি বরুণের বন্ধু, দিনু ডাকাতের সহচর নই। আইন আমারও কিছুটা জানা আছে প্রশান্তবাবু। আচ্ছা বেশ, কিন্তু দিনু তো এই বাড়িতে লুকিয়ে থেকেই পুলিশকে ফাঁকি দিয়েছিল। হতে পারে, তবে সেটা আমার অজান্তে। তার প্রমাণ কি? আমার অজান্তে আমার বাড়িতে হয়তো অনেক বিছে সাপও লুকিয়ে আছে। তারা কেউ আপনাকে কামড়ালে আমি দায়ী হব? উপমা দেবেন না অরুণবাবু, উপমায় কোনো কিছু প্রমাণিত হয় না। ঠিক, তবে অনুমানও তো প্রমাণ নয় প্রশান্তবাবু। অনুমান আদালতে টেকে না। তাহলে বোঝা যাচ্ছে আপনি আমার কাছে কিছুই স্বীকার করবেন না। স্বীকার? আমি কি আসামি যে অপরাধ স্বীকার করব? এখনো নন, কিন্তু হতে কতক্ষণ? প্রশান্তবাবু, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। ওসব ভয় টয় দেখিয়ে আমার কাছ থেকে কিছুই আদায় করতে পারবেন না। এতক্ষণে আপনি স্বীকার করলেন যে আপনার কাছে আদায় করার মতো কিছু আছে। আপনার অবস্থা বানভাসী লোকের মতন, খড় ধরে বাঁচবার চেষ্টা করছেন। মানে কি বলতে চাইছেন আপনি? দীনবন্ধুর কাছে পদে পদে নাকাল হয়ে নিজের মান বাঁচাবার জন্য আপনি পাগল হয়ে গিয়েছেন। লোকে যেমন আসল শত্রুকে না পেলে তার খড়ের মূর্তি করে পুড়িয়ে মনের ঝাল ঝাড়ে, আপনিও তেমনি দীনবন্ধুকে না পেয়ে একটা নকল বলির পশু খুঁজছেন। আমি দীনবন্ধুর ঠিকানা চাই। ঠিকানা আপনাকে দিতে পারি, কিন্তু একটা শর্তে। কিরকম শর্ত? আগে আপনাকেও একটা ঠিকানা দিতে হবে আমায়। কার? কালবৈশাখীর। মানে? কালবৈশাখী হচ্ছে দীনবন্ধুর মতো, সকলকে ত্রস্ত করে আচম্বিতে তার আবির্ভাব, চারিদিক তোলপাড় করে আচম্বিতে তার অন্তর্ধান। সে কোথা থেকে আসে, কোথায় বা চলে যায়? আপনি আমাকে কালবৈশাখীর ঠিকানা দিন, আমি আপনাকে দীনবন্ধুর ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনি সাহিত্যিক মানুষ, কবিত্ব প্রকাশ করছেন, কিন্তু পুলিশ ওসব বোঝে না।
বুঝে শুধু কর্তব্য। আমি দিনু ডাকাতের ঠিকানা না নিয়ে কিছুতেই যাব না। আমি জানি না প্রশান্ত বাবু, আর কতবার একই কথা বলবো। আপনার অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে, আর আমি সহ্য করব না। তাহলে আমি আপনাকে গ্রেপ্তার করব। আমার নামে ওয়ারেন্ট কোথায়? ওয়ারেন্ট আনতে কতক্ষণ? আগে আনুন, তারপর কথা। এই বলে অরুণ একখানা খবরের কাগজ নিয়ে মুখের সামনে তুলে ধরল। প্রশান্ত বুঝল মৌখিক তর্জন গর্জনে ভয় পাওয়ার লোক এ নয়। একটু চুপ করে থেকে সে এবার অন্য উপায়ে আক্রমণের চেষ্টা করল। অরুণবাবু। কণ্ঠস্বরের এমন হঠাৎ পরিবর্তনে অরুণ কিন্তু বিগলিত হল না। নীরবে কাগজের ওপর চোখ বুলিয়ে যেতে লাগল। প্রশান্ত কিংকর্তব্য বিমূঢ়ের মতো এদিক ওদিক তাকাতে লাগল। হঠাৎ তার চোখ পড়ল পাশের টেবিলের উপরে। সেখানে পড়ে আছে তার খুব চেনা একটা জিনিস, নীল রঙের একখানা কার্ড। প্রশান্ত তড়িঘড়ি টেবিলের ওপর থেকে একেবারে ছো মেরে কার্ডখানা তুলে নিল। বিস্ফারিত চোখে দেখল কার্ডের ওপর লাল কালিতে গোটা গোটা অক্ষরে লেখা, প্রশান্ত, নির্দোষ অরুণকে যেদিন গ্রেপ্তার করবে সেই দিনই তোমার মৃত্যুদিন। আমি দীনবন্ধু, আমার কথা আর কাজে তফাৎ হয় না। প্রশান্ত মরার মতো সাদা মুখে তড়াক করে উঠে দাঁড়ালো। ধাঁ করে রিভলভার বার করে ঘরের চারিদিকে তাকাতে লাগলো উদ্ভ্রান্তের মতো। কিন্তু ঘরের মধ্যে তো ওরা দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নেই। এদিকে আচমকা প্রশান্তর এই রণংদেহী মূর্তি দেখে অরুণ বিস্মিত হয়ে বলল, ব্যাপার কি? প্রশান্ত কার্ডখানা অরুণের চোখের সামনে ধরল। লেখা পড়ে অরুণও হতভম্ব হয়ে গেল। আশ্চর্য, কার্ডের কালি যে এখনো কাঁচা। কথাগুলো এইমাত্র লেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এতেই প্রমাণিত হয় দিনু ডাকাত এই বাড়িতেই আছে। কেবল এ বাড়িতেই নয়, ছায়ার মতো তোমার সঙ্গে সঙ্গেই আছে সে। প্রশান্ত চমকে উঠল। আশ্চর্যচকিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে অরুণও। কথাখানা ভেসে এলো ঘরের উত্তর কোণ থেকে। সঙ্গে সঙ্গে প্রশান্ত দুই হাত উঁচু একটা লাফ মারল সেদিকে, কিন্তু সেখানে কোনো জনপ্রাণী চোখে পড়ল না তার। অরুণ বিস্ময়ে থ। প্রশান্তরও সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। দিনু ডাকাত কি অদৃশ্য মানুষ? সে কি ভুতুড়ে মন্ত্র জানে নাকি? সে কি হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে মিশে থাকতে পারে? প্রশান্ত সেখানে আর দাঁড়িয়ে থাকতে ভরসা পেল না। টলমলো পায়ে একেবারে তীর বেগে দৌড়ে রাস্তায় গিয়ে পড়ল। কিন্তু সেখানেও যেন স্বস্তি নেই। প্রশান্তর মনে হলো কে যেন তার কানের খুব কাছে অদৃশ্য মুখ এনে বলল, খুন করব, খুন, আমি তোকে খুন করব। না 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 না! ঘরের ভেতর অরুণ এখনো স্তম্ভিত হয়ে বসে। তার সারা শরীর যেন আড়ষ্ট হয়ে গিয়েছে। এমন সময় শ্রীধর ঘরে এসে জিজ্ঞাসা করল, ছোটদা, এখানে এমন বিচ্ছিরি হাসি কে হাসছিল গো? আমি শ্রীধর, আমি। এ কি বড়দা, তুমি কোথায়? এই যে শ্রীধর বাবাজি, তোমার ঠিক পাশেই। বড়দাকে আবিষ্কার করার জন্য শ্রীধর চরকির মতো ঘরময় ঘুরতে লাগলো, কিন্তু কেউ কোথাও নেই। তোমার ওই হাঁখানি এবার বন্ধ করো বাবা শ্রীধর। আমায় কেউ দেখতে পাবে না। আমি হচ্ছি গিয়ে প্রেতাত্মা। শ্রীধর এক ছুটে ঘর ছেড়ে পালালো। অরুণ কাঠের পুতুলের মতো বসে ভাবতে লাগলো, তবে কি এই কথাই ঠিক? বরুণ কি মারা পড়েছে? এই ঘরে এখন যে আছে সে কি বরুণের প্রেতাত্মা? জুতো হয়ে গেছে বাবুজি। অরুণের চমক ভাঙল। এত হাঙ্গামার মধ্যে সে মুচির উপস্থিতির কথা প্রায় ভুলেই গিয়েছিল। এখানে নিয়ে এসো। মুচি এগিয়ে এসে তার হাতে জুতো জোড়া দিল। তারপর সামনের চেয়ারের ওপর বেশ আরাম করে বসে পড়ল। অরুণ সেদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ভাবল, আজ কি পৃথিবীটা উল্টে গেছে? অদৃশ্য লোক চিঠি নিয়ে আসছে
দেখা যাচ্ছে না, অথচ মানুষ কথা বলছে। মুচি মস্ত বড় বাবু সাহেবের মতো ড্রয়িং রুমের গদি মোড়া চেয়ারের উপর বসার সাহস দেখাচ্ছে। পরক্ষণেই চটকা ভাঙল অরুণের। তবে রে, আমার সামনে বেয়াদবি! ওঠ, এখনই ঘর থেকে বেরো, নইলে ওই জুতো দিয়ে মেরে তোর পিঠের ছাল তুলে নেব। বাবুজি, এত কষ্ট করে আপনার জুতোখানা মেরামত করলাম, আবার ছিঁড়লে আবার কিন্তু করতে পারবো না। এ কি? এই যে বরুণের কণ্ঠস্বর। তুমি এখনো আমাকে চিনতে পারছো না ভাই? আরে আমি বরুণ, মুচির বেশে। এটা আমার ছদ্মবেশ কর্তা বাবু। কিন্তু তোমার গায়ের রং কালো কিভাবে? শিল্পীর তুলিকা চালনায়। আর ওই ফুলো ফুলো গাল? দু গালের ভেতর দিকে দুখণ্ড রবার আছে। রগের পাশে এই যে এই মস্ত আবটা দেখছো, এটাও কৃত্রিম। তুমি জুতো সেলাই করতেও জানো দেখছি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমি জানি। আমি কি ঘাস কাটার জন্য 8 বছর অজ্ঞাতবাসে গিয়েছিলাম বলে তোমার মনে হয়? বুঝলাম, কিন্তু তুমি তো আমাদের সামনে বসেই এক মনে জুতো সেলাই করছিলে। তবে তোমার হাতে লেখা নীল রঙের কাঠখানা টেবিলের উপরে এলো কেমন করে? ম্যাজিকের মহিমায়। আরে সত্যি বলছি, যখন তুমি খবরের কাগজের আড়ালে মুখ ঢাকলে আর প্রশান্ত উত্তেজিত হয়ে অন্যমনস্ক হয়ে পড়ল, ঠিক তখনই আমি কার্ডখানা টেবিলের ওপর ছুঁড়ে রাখলাম। আবার বাজে কথা! একখানা হালকা কার্ড দূর থেকে কখনো নির্দিষ্ট জায়গায় ছুঁড়ে ফেলা যায়? বলছি তো, ও হচ্ছে ম্যাজিক, মানে হাতের কায়দা। রঙ্গমঞ্চে তুমি কি কখনো জাদুকরদের ম্যাজিক দেখোনি? হাতের পাতলা তাস তারা অনেক দূর পর্যন্ত নির্দিষ্ট জায়গায় ইচ্ছে মতো ছুঁড়ে ফেলে। কিভাবে? অজ্ঞাতবাসে গিয়ে দেখছি তুমি সব জানতা লরেন্স হয়ে ফিরে এসেছো। তোমাকে আর কিছু ব্যাখ্যা করতে হবে না। এইবারে তোমার কণ্ঠস্বরের রহস্যটাও আন্দাজ করতে পারছি। তাই নাকি? হ্যাঁ, এ হলো ভেন্ট্রিলোকুইজমের মহিমা, বাংলায় যাকে বলে দুরাগত শব্দানুকরণ। ঠিক, তবে তোমার বুদ্ধি বড় দেরিতে খোলে। কি করে বুঝবো ভাই বরুণ আর মুচি এক লোক? তবে তোমার বাহাদুরি আছে, কি নিখুঁত ছদ্মবেশী না ধারণ করেছ, কুর্নিশ তোমায়। কিন্তু এই ছদ্মবেশের কারণ কি? এমন সব জায়গায় যেতে হবে যেখানে এই ধরনের ছদ্মবেশ না থাকলে সুবিধে হয় না। আমি এখন গোটা কলকাতার পল্লীতে পল্লীতে ঘুরে বেড়াতে চলেছি। আমার এখনকার কাজ সারা শহরের নারী পরীক্ষা করা। আজ আর এর বেশি কিছু বলবো না, চলি, তুমি সাবধানে থেকো। বরুণ চলে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে অরুণ আবার কাগজ নিয়ে বসল। সেই মুচি বেটা কোথায় পালালো? মুচি? সে তো জুতো সেলাই করেই চলে গিয়েছে। হায় হায় হায়, চলে গিয়েছে? কতক্ষণ হলো গেছে? এই মিনিট 15 আগে। কেন তাকে চলে যেতে দিলেন? মানে কাজ শেষ হয়ে গেলে কেউ আবার মুচিকে ধরে রাখে নাকি? উফ, ও কি করে বোঝাই? ওই বেটাই হলো গিয়ে দিনু ডাকাত। আর লোক হাসাবেন না প্রশান্ত বাবু, বাড়ি যান। দিনু দিনু করে আপনার মাথা খারাপ হয়ে গেছে। গল্পে শুনেছিলাম কুমড়োর কথা ভাবতে ভাবতে একটা লোক নাকি জগন্নাথ দেখতে গিয়েও। আরে মশাই, রাখুন আপনার গল্প। আমার মাথায় এখন আগুন জ্বলছে। যে মুচি ভেন্ট্রিলোকুইজমের সাহায্যে দিনু ডাকাত হয়ে ভয় দেখায়, সে নিজে দিনু ডাকাত ছাড়া আর কেউ হতে পারে না। তাই তো দলবল নিয়ে ছুটে এলাম আবার। কিন্তু এবারেও তাকে হাতে পেয়ে আবার। আপনার অনুমান সত্যি কিনা জানি না, তবে যা দেখছি আপনার স্বভাব হচ্ছে ছেড়ে দিয়ে তেড়ে ধরা। বড় সাহেবের কাছ থেকে জরুরি তলব এসেছে। প্রশান্তর বুক ঢিপ ঢিপ করতে লাগল। দিন 3 আগে খবরের কাগজে মুচি এবং অদৃশ্য মানুষের কাহিনী বেরিয়ে সমাজে তার মাথা দস্তুর মতো হেঁট করে দিয়েছে। গল্পের নায়ক রূপে প্রশান্তর নাম ব্যবহার করা হয়নি। প্রশান্তর বদলে বসানো হয়েছে অশান্ত। কিন্তু ওই অশান্তই যে প্রশান্ত, কারোরই আর সে কথা বুঝতে বাকি নেই। এ নিশ্চয় দিনু ডাকাতের কীর্তি। দিনু দেখছি তার ভাত না মেরে ছাড়বে না। স্যার, আসবো? কে?
ও মজুমদার, হ্যাঁ এসো। তোমার আর দিনু ডাকাতের ব্যাপারটা ক্রমেই থিয়েটারি প্রহসনের মতন হয়ে উঠছে না? স্যার, গল্পটা অতিরঞ্জিত, কিন্তু কাল্পনিক তো নয়। যাক ও কথা, তোমার দুর্দশার কথা নিয়ে আলোচনা করবার জন্য তোমাকে আমি ডাকিনি। আমি এখনো তোমার উপরে বিশ্বাস হারাইনি। আমি জানি তুমি পরিশ্রমী, চালাক, চতুর, সুযোগ্য কর্মচারী, কিন্তু মুশকিল হচ্ছে এই দিনুর বুদ্ধি আর চাতুর্য তোমার চেয়ে বেশি। আচ্ছা, একটা কথা বলো তো, এই অরুণ লোকটাকে তোমার কেমন মনে হয়? ধরিবাজ স্যার, মহা ধরিবাজ। অনেক কথাই জানে কিন্তু কিচ্ছু ভাঙে না, একেবারে পাকা বাঁশ, একটুও নয় না। ও তো দিনুর ছোটবেলার বন্ধু। ওদের কাগজপত্র আমি দেখেছি। 8 বছর অজ্ঞাতবাসের পর বরুণ যেদিন থেকে দীনবন্ধু নাম ধারণ করে ফিরে এসেছে, ওদের দুজনের মধ্যে আর তেমন ঘনিষ্ঠতা নেই। কিন্তু স্যার, দিনু এখনো মাঝে মাঝে অরুণের বাড়িতে যায়। হতে পারে, হতে পারে, হতে পারে। কিন্তু আমার নিজেরও এমন বাল্যবন্ধু থাকতে পারে এখন হয়তো যে আইনের চোখে আসামি, তবে তার অপকর্মের জন্যে আমাকে কেউ কিন্তু দায়ী করতে পারে না। অরুণ যে দিনুর সহকারী, তুমি এমন কোনো স্পষ্ট প্রমাণ পেয়েছো কি? না স্যার, তবে শীঘ্রই পাবো বলেই আশা করি। বেশ, তারপর তোমার সঙ্গে অরুণকে নিয়ে আলোচনা করা যাবে। এখন তোমাকে কি জন্য ডেকেছি শোনো। এই ফাইলটা দেখো। পাটনা শহরে দিন 3 আগে একটা বড় রকমের ডাকাতি হয়ে গিয়েছে, সে খবর পেয়েছো নিশ্চয়ই। তো অনেকের অনুমান এই ডাকাতির সঙ্গে দিনুর সম্পর্ক আছে। ওই ডাকাতিতে তো 3 জন লোক আহত আর 2 জন মারা পড়েছে। দিনু কিন্তু নরহত্যা করতে চায় না। সেটা শুনেছি, কিন্তু এরকম ডাকাতির ব্যাপারে ইচ্ছার বিরুদ্ধে দৈব গতিকে খুন জখম হওয়া স্বাভাবিক নয় কি? হ্যাঁ স্যার। শোনো, দিনু এখন পাটনাতেই আছে। ওই ফাইলে একখানা চিঠি আছে, সেটা পড়লেই সব বুঝতে পারবে। এখানা নকল, আসল চিঠি যথাস্থানে পৌঁছে গিয়েছে। দেখো, পড়ে দেখো চিঠিটা। ধনীরাম, আগামী 15 তারিখে আমি এখান থেকে পাঞ্জাব মেলে করে 16 তারিখে কলকাতা পৌঁছবো। আমাদের ক্লাবে তুমি দলের সবাইকে নিয়ে হাজির থেকো। বিশেষ জরুরি পরামর্শ আছে। ইতি দীনবন্ধু। এই চিঠিখানা ছিল খামের ভিতরে, কিন্তু এরা জানে না যে খামে চিঠি লিখলেও পুলিশের চোখকে ফাঁকি দেওয়া যায় না। এই ধনীরামটা কে স্যার? এক পাঞ্জাবি হোটেলওয়ালা। নিজের অজান্তেই সে এখন পুলিশের নজরবন্দি হয়ে আছে। আজ তো 14 তারিখ, দিনু কাল পাটনা থেকে বেরোবে। তা আমায় কি করতে বলেন স্যার? তুমি পরশু সকালে দলবল নিয়ে হাওড়া স্টেশনে হাজির থাকবে। দীনবন্ধুর হাতে হাত কড়া পরানো প্রশান্তর কাছে একটা চ্যালেঞ্জের মতো ছিল। যতবারই সে সুযোগ পেয়েছে নতুন করে উদ্যমী হয়ে কাজে নেমেছে, কিন্তু এখন অবস্থা এমন যে এবারে সুযোগ পেয়েও প্রশান্তর মন আনন্দিত তো হলোই না, উল্টে তাকে দেখে মনে হলো সে প্রচণ্ড ঘাবড়ে আছে। এখন দিনুর কাছে যেতেও তার বুক কাঁপে। কর্তব্য পালনের জন্য প্রশান্ত প্রাণ দিতেও রাজি, কিন্তু আবার যদি হাসির খোরাক হয়। প্রশান্তর মনটা খুঁত খুঁত করতে লাগলো। কি ব্যাপার প্রশান্ত, তোমাকে দেখে কেমন যেন লাগছে? না স্যার, তা নয়, আসলে আমার একটা নিবেদন আছে। নিশ্চয়, বলো। এবারে দায়িত্বের খানিকটা যদি আপনি নিজেও নেন তাহলে বেঁচে যাই স্যার। মানে? আমি আপনার সাহায্য চাই। কি রকম সাহায্য? দেখুন স্যার, দিনু খুব আটঘাট বেঁধে তারপর কাজ করে। পাটনা থেকে কলকাতা, মাঝে অনেক স্টেশন, দিনুর চর চারিদিকে রয়েছে। পুলিশের গন্ধ পেয়ে দিনু যদি মাঝের কোনো স্টেশনে নেমে পড়ে, সেক্ষেত্রে এক কাজ করলে হয় না? আমি আজই পাটনায় যাই কয়েকজন লোক নিয়ে। কালকে ট্রেনে পাটনা থেকে বেরিয়ে দিনুর সঙ্গে পরশুদিন কলকাতায় এসে পৌঁছবো। না, প্ল্যানটা মন্দ নয়। সেই জন্যই বলছি স্যার, ফেরার দিন আপনি যদি লোকজন নিয়ে হাওড়া স্টেশনে আমাকে সাহায্য করেন তাহলে আমি অনেকটা আশ্বস্ত হই। বেশ, আমি রাজি।
প্রশান্ত পাটনা স্টেশনে পায়চারি করছে। তার আশেপাশে কলকাতা পুলিশের 7-8 জন লোক। কারুর পরনে ইউনিফর্ম নেই। পাঞ্জাব মেল এলো। সঙ্গে সঙ্গে প্রশান্তর চোখ কান সজাগ হয়ে উঠল। স্টেশনে শুরু হয়ে গেল ছুটোছুটি, হুড়োহুড়ি। কেউ গাড়িতে উঠছে, কেউ গাড়ি থেকে নামছে। প্রশান্ত যেখানে দাঁড়িয়েছিল তার পাশেই ট্রেনের একটি ফার্স্ট ক্লাস কামরা রিজার্ভ করা। কামরার ভেতর থেকে শোনা যাচ্ছে একাধিক স্ত্রী কণ্ঠের কান্না। প্রশান্ত কামরার ভেতরে একবার উঁকি মেরে দেখল। গাড়ির একদিকে একখানা খাটিয়া, তার উপরে একটা মৃতদেহ, তার গায়ে দড়ি দিয়ে বাঁধা নতুন কাপড় জড়ানো। খাটের এপাশে ওপাশে জনাচারেক মারোয়ারি স্ত্রীলোক। জনা কয়েক মারোয়ারি পুরুষও চুপ করে গম্ভীর মুখে বসে আছে। পুলিশের মন সব বিষয়ে কৌতূহল। একজন মারোয়ারিকে জিজ্ঞাসা করে প্রশান্ত জানতে পারল কলকাতার বিখ্যাত ধনী অর্জুন দাস আগরওয়াল ব্যবসা সূত্রে মোগল সরাইয়ে গিয়েছিল। হঠাৎ হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ায় মারা গিয়েছিল। দেহ কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুনতে শুনতে প্রশান্ত বরাবর স্টেশনের প্ল্যাটফর্মের উপর নজর বোলাচ্ছিল, কিন্তু দিনু ডাকাত বলে মনে হয় এমন কাউকেই দেখা গেল না। পায়ে পায়ে প্রশান্ত এদিক ওদিক ঘুরে এলো, কিন্তু একটাও সন্দেহজনক মূর্তি চোখে পড়ল না। ট্রেনের প্রথম হুইসেল বাজতেই একদল হিন্দুস্তানি হল্লা করতে করতে গাড়ির একটা কামরায় এসে উঠল। প্রশান্ত সেই দলের মধ্যে কলকাতার 3 জন পুরনো পাপীকেও দেখতে পেল। পুলিশের খাতায় এদের নাম আছে। দেরি না করে সেও সেই কামরায় উঠে পড়ল, কিন্তু কামরার জানালায় মুখ বাড়িয়ে প্ল্যাটফর্মের দিকে নজর রাখতে ভুলল না। ট্রেন ছাড়ার শেষ হুইসেল দিতেই গার্ডও বাঁশি বাজালো। ঠিক এমন সময় একটা লোক সবেগে ছুটতে ছুটতে এসে গাড়িটা ধরে ফেলল। মুহূর্তে প্রশান্তর চোখ জোড়া যেন চকচক করে উঠল। মানিক চাঁদের সেদিনের দেওয়া দিনু ডাকাতের চেহারার বর্ণনার সঙ্গে ওই লোকটার চেহারা মিলে যাচ্ছে। কামরায় বসে ছটফট করতে লাগলো প্রশান্ত। তার পা দুটো যেন তখন ওই কামরায় যাওয়ার জন্য অধীর হয়ে উঠেছে, কিন্তু ট্রেন চলছে, কাজেই কিছুই করার নেই। এমনকি সন্দেহজনক হিন্দুস্থানিদেরও ভালো করে দেখার ইচ্ছে তার হলো না। সে শুধু ভাবছে গাড়ি কখন থামবে। পরের স্টেশন এলো। প্রশান্ত এক লাফে নিচে নেমে খানিকটা এগিয়ে যেতেই একখানা ইন্টার ক্লাস কামরায় দেখতে পেল সেই লোকটাকে। বিনা বাক্য ব্যয় সে উঠে পড়ল। একেবারে এক প্রান্তে গিয়ে নিজের জন্য জায়গা করে নিল। লোকটা তখন ওদিককার জানলা দিয়ে মুখ বাড়িয়েছিল, তাকে দেখতে পায়নি। প্রশান্ত টাইম টেবিলখানা নিজের মুখের সামনে তুলে ধরে তার আড়াল থেকে লোকটাকে লক্ষ্য করতে লাগলো। মানিক চাঁদের বর্ণনাটা আবার মনে পড়ল ওর। মাঝ বয়সে, মাথায় সাদা পাকা লম্বা চুল, চোখে নীল রঙের চশমা, আর গোঁফ আছে, আর ফ্রেঞ্চ কার দাড়ি ভি আছে, আর হ্যাঁ, গালে একটা বড় আঁচিল আছে। রং উজ্জ্বল শ্যামবর্ণ, লম্বায় বোধ হয় 6.5 ফুট হবে, বিশাল চওড়া বুক, আর তার হাত দুখানা যে লোহার মতন শক্ত সেটা আমি টের পেয়েছি যখন সে আমাকে ধরে দড়ি দিয়ে বাঁধছিল। বর্ণনার সঙ্গে এই লোকটার চেহারার অধিকাংশই মিলে যাচ্ছে, তবে একটু অমিলও আছে। এর রং শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ নয়। তাছাড়া এ লোকটার উচ্চতা 5.5 ফুটের বেশি হবে না। বাকি তো সব চমৎকার মিলে যাচ্ছে। মাঝবয়সী, মাথায় সাদা পাকা চুল, নীল রঙের, না না, ওর চোখে তো নীল রঙের চশমা নেই। তাতে কি হয়েছে, চশমা তো আর দেহের অঙ্গ নয়, এখন হয়তো খুলে রেখেছে। এরও গোপ আছে, ফ্রেঞ্চ কাট দাড়িও, এমনকি গালে একটা আঁচিলও উঁকি দিচ্ছে। যদিও আঁচিলটা কোন গালের মানিক চাঁদের কাছ থেকে তা জেনে নেওয়া হয়নি, তবে হ্যাঁ, এরও বুকখানা যে বেজায় চওড়া। এমন সময় লোকটা পকেট থেকে একখানা চশমা বের করে পড়ল, কিন্তু তার কাঁচ নীল রঙের নয়, কালো রঙের ঠুলি চশমা। ট্রেনে অনেকেই যা ব্যবহার করে। লোকটার পাশে 2 জন ছোকরা বসেছিল। একজন তাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ মশাই, আপনি তো পাটনা থেকে উঠলেন,
ওখানে নাকি একটা বিষম ডাকাতি হয়ে গিয়েছে শুনলাম। এবারে দ্বিতীয় ছোকরা জিজ্ঞাসা করলো, শুনছি ডাকাতরা নাকি 1 লাখেরও বেশি টাকা চুরি করেছে। না, 20,000। মোটে 20,000? এবারে তাহলে দিনু ডাকাত বেশি টাকা পায়নি। ছি 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 ছি, শেষে কিনা 20,000 টাকার জন্য দিনু খুন জখম করলো। দীনবন্ধুর সঙ্গে এই ডাকাতির কি সম্পর্ক? তা জানি না, কিন্তু সবাই তো বলছে দিনুই। সবাই বলছে না, শুধু পুলিশ বলছে। ঠিক ধরেছেন স্যার, আসলে ওর বাবা পুলিশ ইন্সপেক্টর তো, সেজন্য এসব বলছে। কি শুনেন? দেখো হরি, আমি কিন্তু একথা বাবার মুখ থেকে শুনিনি, নিজের যা মনে হলো তাই বললাম। দীনবন্ধু যে ডাকাতি করেনি তার সবচেয়ে বড় প্রমাণ এখানে 2জন লোক খুন হয়েছে। দীনবন্ধু মানুষ খুন করে না, বুঝেছো? সে খুনই নয়। উৎকর্ণ হয়ে প্রশান্ত টাইম টেবিলের আড়াল থেকে কান খাড়া করে প্রত্যেকের কথা শুনছিল। শুনতে শুনতে আপন মনেই ভাবল, ও দিনুর জন্য ভারী প্রাণের টান, তার হয়ে আবার সাপাই গাওয়া হচ্ছে। আচ্ছা, সবুর করো। গাড়ি ছুটছে সবেগে। বাইরের রূপলি জ্যোৎস্নায় চোবানো বন, মাঠ, নদী আসছে যাচ্ছে। কিন্তু এভাবে আর কতক্ষণই বা টাইম টেবিলের আড়ালে মুখ লুকিয়ে বসে থাকা যায়? প্রশান্ত টাইম টেবিল নামিয়ে রেখে ওড়না দিয়ে মুখের খানিকটা ঢাকা দিল। কিন্তু যার জন্য এত সাবধানতা, সেই লোকটা তার দিকে একবারও ফিরে তাকালো না। একটু পরেই সে কোনো রকমে হেলে পড়ে বোধহয় যেন ঘুমোতে লাগলো। গাড়ি যখন আসানসোলে, লোকটা হঠাৎ উঠে বসল। জানলা দিয়ে বাইরে মুখ বাড়িয়ে দেখে কামরা থেকে নেমে গেল। বলা বাহুল্য, প্রশান্ত তাকে চোখের আড়ালে যেতে দিল না। সেও নেমে পড়ল সঙ্গে সঙ্গে। লোকটা খানিক্ষণ প্ল্যাটফর্মের এদিকে ওদিকে পায়চারি করে আবার কামরা এসে ঢুকল। বর্ধমানেও এইভাবেই লোকটা আবার নামল। সে যেখানে যায় প্রশান্তও পিছু নেয়। লোকটা সীতাভোগ মিহিদানা কিনল, দরকার না থাকলেও প্রশান্তও কিছু মিষ্টি কিনল। কামরায় উঠে এই প্রথম লোকটা খানিকক্ষণ তীক্ষ্ণ চোখে প্রশান্তর দিকে তাকিয়ে রইল। তার মুখে ভাব অপ্রসন্ন। প্রশান্ত বুঝল সে ধরা পড়ে গিয়েছে, আর লুকোচুরি করা বৃথা। সেও সপ্রতিভভাবে তার সঙ্গে দৃষ্টি বিনিময় করল। লোকটা হঠাৎ কি ভেবে একটুখানি হাসল। চশমাখানা খুলে রেখেছিল, আবার পরে নিল। তারপর চুপ করে বসে রইল জানলার দিকে মুখ ফিরিয়ে। এমন সময় কামরায় এসে উঠল অরুণ। লোকটার সঙ্গে তার চোখাচোখি হতেই সে বলল, আরে দিনদা যে পাটনা থেকে আজ লম্বা দৌড় মেরেছেন দেখছি। অরুণ, এসো এসো, বসো। তা বর্ধমানে কি করতে? ওই নিমন্ত্রণ রক্ষা করতে। এমন সময় অরুণ প্রশান্তকে দেখতে পেল। আরে আজ দেখছি এই কামরায় আমার বন্ধু সভা বসেছে। এদিকে দিনদা, ওদিকে প্রশান্ত বাবু, ব্যাপার কি? কলকাতায় ফিরছি। হা হা, সে তো ফিরবেনি। আমরা হচ্ছে শহুরে পতঙ্গ, কাজেই শহরে তো ফিরতেই হবে। ও কথা জানতে চাইছি না। তবে আজ কার পিছনে নতুন কোনো হরিণের সন্ধান পেয়েছেন নাকি? মানে? দেখুন, আপনারা হচ্ছেন ব্যাঘ্র জাতীয় বন্য জীব। হরিণের মাংস না হলে তো চলে না। আপনার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। লেখক বলে কি সোজা বাংলাটা বলতে নেই? কথাটা বলেই প্রশান্ত অন্যদিকে মুখ ঘুরিয়ে বসল। সেই অবস্থাতেই তার সতর্ক কান শুনতে পেল হরি নামের ছোকরাটি চাপা গলায় অরুণকে জিজ্ঞাসা করছে, ও ভদ্রলোকটি কে মশাই? ডিটেকটিভ। ও, আজ তো উনি আমার পেছনে আঠার মতো লেগে আছেন। তাই নাকি? হ্যাঁ ভাই, আমি উঠলে উনি ব্যস্ত হয়ে উঠে দাঁড়ান, আমি বসলে উনি নিশ্চিন্তে বসে পড়েন, আমি বাইরে বেরোলে উনি পেছন পেছন আসেন, আমি সীতাভোগ কিনলে উনিও তাই কেনেন। এখনো পরীক্ষা করে দেখিনি, তবে আমার দৃঢ় বিশ্বাস আমি খাবি খেলে উনিও খেতে বাধ্য হবেন। কি নাম ভদ্রলোকের? প্রশান্ত মজুমদার। ও, উনি সেই দিনু ডাকাতের বন্ধু অশান্ত মজুমদার? হরির কথা শুনে প্রশান্তর বুকটা টনটন করে উঠল। ছোকরাটাকে আচ্ছা করে শিক্ষা দেওয়া দরকার, কিন্তু এখানে এসব করে
আসল কাজ পণ্ড করার কোনো মানে হয় না। তাই এখন তার একমাত্র কর্তব্য হচ্ছে ওই লোকটিকে চোখে চোখে রাখা। তারপর হাওড়া স্টেশনে গাড়ি থামলেই তার সমস্ত কর্তব্য খতম, কারণ সেখানে হাজির আছেন স্বয়ং ডেপুটি কমিশনার, সঙ্গে প্রচুর পুলিশ থাকবে। তা সেদিনকার সেই মুচিটার কোনো পাত্তা পেলেন নাকি প্রশান্তবাবু? না, এখনো তাকে দরকার হয়নি। যেদিন জুতো সেলাই করাবো সেদিন খুঁজে নেব। ট্রেন এসে হাওড়া স্টেশনে থামল। প্রশান্ত দেখল সেই লোকটা, মানে অরুণের দিনদা, গাড়ি থেকে নেমে কুলি ডাকল। সঙ্গে সঙ্গে ছায়ার মতো প্রশান্তও নামল। লোকটার এত কাছাকাছি দাঁড়িয়েছিল যে হাত বাড়ালেই তাকে ধরতে পারবে। লোকটা মুখ ফিরিয়ে প্রশান্তকে দেখে বলল, মশাই যদি আরেকটু কম ঘনিষ্ঠ হন তবে খুশি হব। প্রশান্ত দাঁত বের করে নির্লজ্জের মতো হাসল, মুখে কিছু বলল না। অর্জুন দাস আগরওয়ালের সব দেহ নিয়ে মারোয়ারিরা চলে যাচ্ছে। এমন সময় কমিশনার সাহেব এসে হাজির হলেন, সঙ্গে একদল পুলিশের লোক। দিনদার দৃষ্টিতে কেমন যেন একটা চমক ধরা পড়ল। সে তাড়াতাড়ি এগোতে যাবে, তখনই প্রশান্ত গিয়ে তার সামনে দাঁড়ালো। কি ব্যাপার, কি পথ ছাড়ুন। আপনার নাম কি? বলবো না। সে আপনার ইচ্ছে, তবে আপাতত আমার সঙ্গে আপনাকে একটু আসতে হবে। কেন? আমার নামে আপনার কাছে ওয়ারেন্ট আছে? আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে না, খালি আমাদের সঙ্গে আসতে বলা হচ্ছে। যদি না যাই? যেতে তো আপনাকে হবেই। এ কি মগের মূল্য নাকি? এই সময় একদল হিন্দুস্থানি সেখানে এসে দাঁড়ালো। তারা হচ্ছে পাটনা স্টেশনের সেই দল প্রশান্ত যাদের মধ্যে লক্ষ্য করেছিল কলকাতার 3 জন দাগি আসামিকে। তাদের ভেতর থেকে একজন পালোয়ানের মতো লোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে কি জানোবাবু? আহা, কি আর বলবো, পুলিশের পাল্লায় পড়েছি ভাইয়া। প্রশান্ত কমিশনার সাহেবের কানে কানে বলল, স্যার নাম শুনলেন তো? দিনু বাবু। লোকগুলো হচ্ছে গুন্ডা, দিনুর দলের লোক। কমিশনার সাহেব ভিড় সরাবার হুকুম দিলেন। প্রশান্ত বলল, তা দিনু বাবু, আপনি এখানে দাঁড়িয়ে অপদস্থ হবেন না আমার সঙ্গে আসবেন? বেশ, চলুন। অরুণ একটু তফাতে দাঁড়িয়ে হতভম্বের মতো দৃশ্যটা দেখছিল। প্রশান্ত আবার বড় সাহেবের কানে কানে বলল, স্যার ওই হচ্ছে দিনুর বন্ধু অরুণ, ওকেও সঙ্গে নিয়ে যাব। ওর বিরুদ্ধে নতুন কোনো প্রমাণ পেয়েছো? হ্যাঁ স্যার। তবে থাক, ওর কথা পরে ভাবা যাবে। অরুণ বুঝল এবারে তারই ওপরে শনির দৃষ্টি পড়েছে। সে আস্তে আস্তে পা চালিয়ে দিল অন্যদিকে। পরদিন বিকেল নাগাদ এই চিঠিখানা প্রশান্তর হাতে এসে পড়ল। শ্রীমান প্রশান্ত মজুমদার সমীপে এসো। ভায়া, পাটনার ডাক্তার দীনদয়াল দত্তকে তুমি দীনবন্ধু বলে চালিয়ে দিতে এবং ধরে রাখতে পারলে না বলে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। মানিকচাঁদের মুখে তুমি আমার চেহারার বর্ণনা পেয়েছো তো? তাহলে শুনে রাখো, দীনবন্ধুর আসল চেহারার বর্ণনা দুর্লভ, কারণ আমি এক এক অভিযানে এক এক নতুন ছদ্মবেশে বের হই। এবারে আসল কথায় আসি। আমি পাটনায় ছিলাম না, ছিলাম মোগলসরাইয়ে। তো চিঠিখানা ডাকে দেওয়া হয়েছিল পাটনা থেকেই। এই সাবধানতা অবলম্বন করা হয়েছিল তোমার কৃপা দৃষ্টি থেকে অব্যাহতি লাভের জন্য। তা আমার প্রেরিত পত্রখানা যে তোমাদের কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হয়নি, যথাসময়ে টেলিগ্রামে সে গুপ্ত কথাও আমি জানতে পেরেছিলাম। কিন্তু তোমরা বোধহয় এখনো আবিষ্কার করতে পারোনি যে আমি তোমাদের সঙ্গে সঙ্গেই কলকাতায় এসে উপস্থিত হয়েছি। অর্জুন দাস আগরওয়াল বলে কলকাতায় কেউ আছেন কিনা জানি না, কিন্তু তাঁরই নাম ধারণ করে খাটিয়ার ওপরে মৃতদেহের মতো শুয়ে আমার জীবন্ত দেহ কলকাতা শহরে প্রবেশ করেছে। হাওড়া স্টেশনে খাটে শুয়ে আমি যখন তোমাদের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তোমার শ্রীমুখের বচনামৃত পর্যন্ত আমার কর্ণগোচর হয়েছে। ভাই, চেষ্টা করো, চেষ্টা করো, আরও চেষ্টা করো, আরও পরিশ্রম করতে হবে তোমাকে। চেষ্টা ও সাধনার দ্বারা ভগবানও ধরা দেন। আমি তো সেখানে তুচ্ছ ডাকাত মাত্র। চাঙ্গা হও, চালিয়ে যাও, আজকের মতো এখানেই ইতি।
ইতি দীনবন্ধু।